আগুন রঙা ফাল্গুন। পর্ব 4 থেকে 6। ইশরাত আর ইতি। দিবা আর দিলশাদ দুবোন সায়েন্সের ছাত্রী। কাছের দূরের পরিচিত সব মানুষ এই দুই বোনের প্রশংসা সবসময় ঠোঁটের আগায় রাখেন। অন্তত এই মফস্বলে এস সির পরে নিজেদের মেরুদণ্ড সোজা রেখে চলা মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর। কেউ বলতেও পারবে না মেয়ে দুটো কখনো কোনো আত্মীয়ের থেকে টাকা ধার করেছে, বরং হাতে হাত মিলিয়ে নিজেদের পেট চালিয়ে প্রতিবন্ধী ভাইটাকেও পালছে। দিলশাদ একটা কিন্ডারগার্টেনে বাচ্চাদের পড়ায় আর দিবা টিউশনি করিয়ে বেড়ায়। সৌভাগ্যক্রমে 12 মাসে ওর হাতে টিউশন থাকে 4-5টা। ও দিয়ে দিলশাদের সাথে সাথে সংসারে জোড়াতালি দিয়ে চলে যায় আল্লাহর রহমতে। বরগুনা তুলাতলা সংলগ্ন প্রফেসর শাহাবুদ্দিনের বাসা। তার ক্লাস 8-এ পড়ুয়া মেয়েটাকে পড়িয়ে শেষ বিকেলে বেরুলো দিবা। ওষুধ খেয়ে জম্পেশ একটা ঘুম হয়েছে আজ। শরীরটা অন্তত চাঙ্গা। নিজেকে আজ একটু সময় দিতে হবে তার। কদিনে বাড়িতে শুয়ে বসে চিমিয়ে জীবনের একটা স্থির সিদ্ধান্তে সে উপনীত হয়েছে। শেষ বিকেলের এই খোলা হাওয়াটা তার প্রয়োজন ছিল সেই সিদ্ধান্ত মানিয়ে নিতে মনে আর মাথায়। দিবা ঠিক করেছে সে বিয়ে করে নেবে। এতে যদি জীবনে কিছুটা স্থিরতা আসে তবে মন্দ কি? একজন অভিভাবক এখন খুব করে দরকার জীবনে। বড় বোন হয়েও কখনো দিলশাদের মতো করে ত্যাগী সে হতে পারেনি। এবার থেকে হবে। দিলশাদ আর মুগ্ধ যদি এতে অনেকটা খুশি হয় তবে তাই সই। খারাপ তো নয়, জীবনটাকে তো চালিয়ে নিতে হবে। আর রইল সংসার। দিবা জানে সে চমৎকার একজন স্ত্রী হবে। দিবার মতো নরম মনের আবেগী মেয়েগুলো আসলে চমৎকার স্ত্রী হবার জন্যই জন্মায়। যারা তাদের হারায় তারা হচ্ছে আহাম্মক, বেকুব। তুলাতলা থেকে বাড়ি হেঁটে যেতে সময় লাগে 25 মিনিট। মাঝপথে আসে ডিসি কোর্ট আর থানাপাড়া। দিবা এখানে এসে পায়ের গতি বাড়ায়। হয়তো লোকসমাগম তার বড্ড অসহ্য লাগবে। লোকের মুখোমুখি হলেই ওর মনে হবে ও একটা দুশ্চরিত্র ছেলের জন্য রাস্তায় দাঁড়িয়ে হাত পা ছুঁড়ে কেঁদেছে আর সবাই মজা নিয়ে দেখেছে ওকে। এখনো হয়তো তারা মজা নিচ্ছে। এই ছোট্ট জীবনে দিবা মোট দুটো ভুল করেছে। এক, ওই হারামজাদার সাথে সম্পর্কে জড়িয়ে। 2, ওর জন্য পাগলামি করে। এই ভুল আর বাড়তে দেয়া চলবে না। এখন সময় ভুলগুলো শুধরে নেয়ার। জায়গাটা আজ তুলনামূলক নিরিবিলি। নির্বাচনের আগাম সময়, তাই এই সেই ভাইয়ের প্রচারণায় শব্দদূষণের হিড়িক পড়েছে। দিবা কান চেপে শ্বাস বন্ধ করে হাঁটতে থাকে। ঠিক বরগুনা পুলিশ অফিসার্স মেসের সামনে এসে ওর পা থামে। একদম ওর থেকে কয়েক ক্রোশ দূরেই সম্পূর্ণ নগ্ন এক বদ্ধ উন্মাদ পাগল দাঁড়িয়ে। এই জায়গাটা আবার এসবের জন্য বিখ্যাত। পাগলটার লিঙ্গ নারী। বয়সও খুব বেশি হবে না বোধ হয়। নোংরা শরীরে এখনো টানটান জৌলুস। দিবা দৃশ্যটা গোচর করেই চোখ মুখ খিচিয়ে নিল লজ্জায়। পাগলটা একা একা হাসছে। যেতে আসতে অটোর মধ্যে থাকা পথচারীদের কি যেন বলছেও বিড়বিড় করে। আরে, রাতের আধারে এই মেয়েটা কোনো ট্রাক ড্রাইভার অথবা কোনো বিকৃত নেশাখোরের লালসার শিকার হবে না তো? দিবা শ্বাস ফেলল একচোট। আশেপাশে ঘুরঘুর করছে কত পুরুষ লোক, অথচ কারোর কোনো হেলদোল নেই চক্ষু লজ্জাও। হয়তো সাহায্য করতে গিয়েছিল তারপর চর খেয়ে ফিরে এসেছে। দিবা মেয়ে হয়ে এভাবে এড়িয়ে যাবে বিষয়টা। দিলশাদ হলে কখনোই এটা করত না। দিলশাদ সম্পূর্ণ আলাদা একটি মেয়ে। একদম তলোয়ারের মতো শান দেয়ার রব তার, সাহস তার। দিবাও চায় এখন থেকে একদম দিলশাদের মতো হতে। দিলশাদ এখানে থাকলে কি করত মিনিট খানেক ভাবল দিবা। পরপর নিজের গায়ের দিকে তাকিয়ে ওড়নাটা টেনে খুলে চুলের খোপাও খুলল, লম্বা চুলগুলো 2 ভাগ করে সামনে নিয়ে ছড়িয়ে দিল বুকের ওপর। এমনিতেই লং ফ্রকের ওপর সবসময় কোটি পরার অভ্যাস দিবার। ওড়না না হলেও অসুবিধা ছিল না। তাছাড়া এখন চুলগুলো ওর ওড়না হয়েছে। অল্প হেসে দিবা ওর ওড়নাটা নিয়ে পাগলটার গায়ে চাপিয়ে ঢেকে দিল। পাগলটা সিটিয়ে যাচ্ছে ভয়। দিবা তাকে আশ্বস্ত করে বলল, ভয় নেই। আমি মেয়ে মানুষ। আমার চুল বড় দেখো। ওই যে মাথায় চুল কম মানুষগুলো হাঁটাহাঁটি করছে, ওগুলো পুরুষ মানুষ। তাদের থেকে সেফ থেকো কেমন। ওরা রাতে ছুতে এলে যদি তোমার বুক ছোঁয়ার চেষ্টা করে, তোমাকে শোয়ানোর চেষ্টা করে, তবে একদম ইট মারবে মাথায়। কি মারবে বলো? পাগলটা জবাব দিচ্ছে না। তার মস্তিষ্ক হয়তো বুঝে গিয়েছে দিবা ভালো মানুষ। তাই সে দিবার সাথে হাসছে। দিবার ব্যাগে একটা বাটার বান ছিল, ওটা বের করে পাগলটার হাতে দিয়ে বলে, এটা খাও। আমার একটা বোন আছে, তোমাকে ওকে দেখাতে পারলে ভালো হতো। ও সুন্দর করে ইট নিয়ে পুরুষ মানুষ খেদাতে পারে। একবার কি হয়েছিল জানো? আমাদের ঘরে টিনের চালে একটা দুষ্টু ছেলে তিল ছুঁড়েছিল, তারপর ও আপনার কথা বোঝে। চমকাল দিবা পেছনে একটা ভারী কি গোছের পুরুষ কণ্ঠ গোচর হতেই এক প্রকার লাফিয়ে উঠে খুলল, কারণ পুরুষ কণ্ঠটা ভীষণ অচেনা। সামনে দাঁড়িয়ে আছে একটা ছিমছাম গরনের লোক। বয়স 30-35-এর ভেতরে। দেখতে কৃষ্ণবর্ণ, কিন্তু বেশ পরিপাটি। গায়ে একটা চেক শার্ট ছিল, হাতাটা আবার ফোল্ড করা। দিলশাদের চোখ জোড়া প্রশ্নাত্মক। চিনতে পারছেন না সে।
লোকটাও কিছু বলছে না। পরপর দিবা ভ্রু জোড়াও গুটিয়ে নিল যখন দেখল লোকটা তার শার্ট খুলছে। এ কেমন অসভ্যতা! অস্ফুট স্বরে বলে ঠোক গিলে পিছিয়ে যায় দিবা। লোকটার শার্টের নিচে আরেকটা সাদা টি শার্ট রয়েছে। শার্টটা খুলে হাতে নিয়ে শান্ত গলায় বলে, এই শার্টটা তাকে পরিয়ে আপনি আপনার ওড়নাটা নিয়ে নিয়েন, ধরুন। বিস্মিত দিবা। সহজ হতে পারে না। মাথা নেড়ে বলে, না না, দরকার নেই, আমি ঠিক আছি। না ঠিক নেই, আপনি শার্টটা রাখুন। দিবা নিজের শরীরের দিকে চোরা চোখে চায়। সে ঠিক নেই মানে? তাকে কি নগ্ন নারী মনে হচ্ছে? এ কেমন নজর লোকটারে! ও একটু অপমানিত হলো। এখান থেকে এখন ওর পালানো দরকার। লোকটা ভীষণ গায়ে পড়া মনে হচ্ছে। কপালটা খানিকটা গুটিয়ে নিয়ে দিবা ফের তুতলে বলল, আরে বাবা, বললাম তো মফাইন। আপনি জানতো? লোকটা যায় না। চেয়ে চেয়ে দিবার পা মাথা দেখছে। দিবা এবার মেজাজ হারিয়ে সোজা পথে হাঁটা ধরল। লোকটা তখন তার শার্ট ধরে রাখা হাতটা ফিরিয়ে নিয়ে সহজ গলায় বলল, আমি তাওরাত। থামল দিবা। মুখটা ঘুরিয়ে মিনমিনে স্বরে বলল, তাতে আমার কি ভাই? যান রাস্তা মাপেন। হতে পারে আপনারই কিছু। বলেই লোকটা এবার হেসে ফেলল। ভীষণ প্রাণোচ্ছল সেই হাসি। দিবা থমকাল। লোকটার কালো মুখে ধবধবে সাদা দাঁত। লোকটার হাসিও সুন্দর। আচ্ছা, এটা পাগল নয় তো? হাবভাব তো তাই মনে হচ্ছে। আর এই মেসের সামনের জায়গাটাও পাগলের আস্তানা। দিবা আতঙ্কিত হয়ে জোরে জোরে হাঁটে। না না, পাগলের খপ্পরে পড়া যাবে না। মহিলা পাগলকে তো নিজের ওড়না দিয়ে দিল। এখন এই পুরুষ পাগলটা যদি ওকে ধরে চুমু খায়। এরকম একটা কাণ্ড ঘটেছিল মেহরিমার সাথে। না না ভাই, পাগলের চুমু খেয়ে কাজ নেই। দিবা ছুটছে, যেতে যেতে পেছনে তাকিয়ে বার কয়েক দেখল লোকটাকে। লোকটা তখনও হাসছে। হাসছে তো হাসছে। অদ্ভুত তো। এখন দিবা শতভাগ নিশ্চিত এটা কোনো পাগলই। দিলশাদ বাজারগুলো এনে সবেমাত্র ঘরের দাওয়ার ওপর রাখল। মেজাজটা তার এমনিতেই খিচে আছে। ওই মোবাইল সাংবাদিককে দেখলে প্রতিবার এমন হয়। বিরক্তিতে মুখ তেতো হয়ে যায়। এখন এক গ্লাস লেবুর শরবত না খেলেই নয়। শরীর জুড়ে প্রচণ্ড ক্লান্তি দিলশাদের। রিকশা ভাড়া বাঁচাবে তাই বাজারের ব্যাগ দুটো নিয়ে হেঁটে এসেছে। ও অরুণার কোণে খাম মুছে মুগ্ধকে বলল, খালামনি বাড়িতে যায়নি এখনো? আচ্ছা খালামনি, তুমি একটু প্রি ক্যাডেটের হেড স্যারের সাথে যোগাযোগ করবে খালুকে দিয়ে। তোমার দূরসম্পর্কের ভাসুর হয় নাকি? সরাসরি তাকে ধরেই তো নাইট শিফটের বায়োলজি পড়ানোর জবটা পেতে পারি। ইন্টারভিউ দিলাম 15 দিন আগে, এখনো ম্যানেজমেন্ট কিছু জানালো না আমাকে। সুফিয়ার রান্নাঘরে রুটি বেলছিল। বাচ্চাদের জন্য রুটি বানিয়ে রেখে যাবে। সে হেসে বলল, ওমা, আবার চাকরির কথা কেন? তুই না বললি বিয়ে করবি? বিয়ে হওয়ার আগ পর্যন্ত করব চাকরি। আচ্ছা, লেবু আছে না? শরবত বানিয়ে দিও। সুফিয়াকে লেবুর শরবত বানাতে বলে দিলশাদ বাজার সামলে ঘুরে আবার দাওয়ায় এসে দাঁড়াতেই দেখল দিবা ছুটতে ছুটতে গেটের ভেতর ঢুকছে না। দিলশাদ হা করে বলল, তোর ওনা কই আপা? রিকশার চাকা নিয়ে নিচ্ছে। দিবা জবাব দিচ্ছে না। হাঁপাচ্ছে কেবল। এই মাত্র গলির মাথায় কুকুরের তারাও খেয়েছিল মেয়েটা। দিলশাদ বুঝতে পেরে ভ্রুকুচকে বলে, ভাই, ব্যাডা লোক আর কুত্তা কেবল তোকেই পায় তাড়া করার জন্য। কই, আমার সামনে পড়ে না কেন? সুফিয়া দিবার আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে ছুটতে ছুটতে এসে দাঁড়ালো। অস্থির তার ভঙ্গিমা। বলল, দিবা আসছিস? ভালো কথা শোন, শাহাবুদ্দিন স্যারের বাসা থেকে বেরোনোর সময় তোর মাথায় ওনা ছিল। এক চোখ হাই তুলল দিবা, মলিন কণ্ঠে বলল, মাথায় কি ওনা রাখবো? এখন গায়ে ওনা নেই। সুফিয়া সামনে এগিয়ে দিবাকে লক্ষ্য করতেই চোখ জোড়া কপালের চূড়ায় তুলে হেরে গলায় ধমকালো, এই কি সর্বনাশ! আয় হায়, বেহা মেয়ে একটা! ওড়না কই তোর? রেগো না। একটা উলঙ্গ পাগলকে দিয়ে এসেছি। কপাল চাপড়াচ্ছে সুফিয়া, এই মেয়ে সবসময় নিজের সর্বনাশ নিজে করে। হায় হায়, তোদের খালু আমাকে এখন কথা শোনাবে। দিবা আর দিলশাদ দুজন ভারী অবাক সুফিয়ার আচরণে। জানতে চাইল, হয়েছেটা কি? সুফিয়া মন খারাপের সুর টেনে বলল, তোদের খালু দিবার জন্য পাত্র দেখছে, একটা বললাম না? তোর খালু একটু আগে কল করে জানিয়েছে শাহাবুদ্দিন স্যারের বাসার সামনে সেই পাত্র যাবে দিবাকে দেখতে। দিবার ছবি দেখে নাকি তার পছন্দ হয়েছে। এখন সামনাসামনি একটু দেখতে চায় আড়াল থেকে। পাত্রের নাম তাওরাত। দিবা হকচকাল। কিছুক্ষণ থেমে থেকে বলল, কি বললে? পাত্রের নামটা কি বললে? তাওরাত। ডোক গিলল দিবা, বলল, ছবি আছে? সুফিয়া বলল, হুম। তোর খালু এই মাত্র পাঠিয়েছে ইমোতে। দাঁড়া দেখাচ্ছি। ফোনটা বের করে সুফিয়া দিবার সামনে ধরতেই দিবার মুখটা একটুখানি হয়ে এলো চুপসে গিয়ে। এই লোক, সে পাগল বলে এসেছে যাকে। খালু এসব শুনলে একটা বোকাও নিচে পড়বে না। দিলশাদ থাবা মেরে দিবার হাত থেকে সুফিয়ার ফোনটা কেড়ে নিয়ে পাত্রের ছবিটা দেখে বলল, বাহ, একদম ভদ্রলোক তো দেখতে। আপার পাশে মানিয়ে যেত। সুফিয়া হাহুতাশ করছে। কপালে হাত চেপে বলল, গেল।
এত বড় সম্বন্ধটা গেল বোধ হয় হাতছাড়া হয়ে। তোকে ওড়না ছাড়া দেখে নিয়েছে ছেলেটা। ছি ছি, কি লজ্জা। বলতে না বলতেই সুফিয়ার কলটা বেজে উঠল। ওপাশ থেকে দিবার খালু কিছু একটা বলতেই সুফিয়া কল কেটে আবার হৈ হৈ করে উঠলেন। বললেন, ভীষণ ভালো খবর রে দিলশাদ। দিবাকে পছন্দ করেছে সে পাত্র। এখন তোরাও দেখ, তোর খালু এই ছেলের ফেসবুক আইডি দেবে সন্ধ্যার পরে। তোরা ঘাটাঘাটি কর। তোরা মতো দিলে সে দেখতে পরিবার নিয়ে আসবে আনুষ্ঠানিকভাবে দেখতে। দিলশাদ আর মুগ্ধর মুখের উজ্জ্বলতা বেড়েছে দ্বিগুণ খুশির খবরটা শুনে। দিবা তখনও একটা ঘোরের মধ্যে ছিল, ফালফাল করে তাকিয়ে ছিল হাতের ফোনের ছবিটায়। ওর কানে তখনও বাজছে, আমার নাম তাওরাত। তাতে আমার কি ভাই? রাস্তা মাপেন। হতে পারে আপনারই কিছু। একদম সদর রোডের ফুটপাত ধরে অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটছিল জুথি। আজ প্রয়োজনের তুলনায় একটু বেশি শোরগোল হচ্ছে শহরে। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আজ সমাবেশ ডেকেছে অপোজিশন। শাপলা ফুল মার্কা। এরাও বেশ কম নয় দাপুটে এই অঞ্চলে। স্বঘোষিত ইসলামপন্থী, তাই অধিকাংশ মুসলমানের সাপোর্ট এমনিতেই পাচ্ছে এই দল। পাড়ার দোকানের পান্না কাকাদের মতো লোকদের কাছে এই দল স্বয়ংপীর। কিন্তু জুথি জানে এই দলের মোটিভ কতটা ম্যাটেরিয়ালিস্টিক এবং সামাজিকভাবে শান্তিময় জীবনের জন্য কতটা হানিকর। তলে তলে এই দলের একাংশ জমি দখল করছে মাদ্রাসা তৈরির নাম করে। তবে জুথি তার এসিল্যান্ড চাচার থেকে শুনেছে ওই জমিগুলো ইতিমধ্যেই ভাগ ভাগ হয়ে চলে যাচ্ছে ব্যক্তি মালিকানায়। নব্য গঠিত এই প্রভাবশালী দলের উচ্চ নেতাদের কথা জুথির জানা নেই, তবে পাতি নেতাগুলো চরম মাত্রায় কট্টর। বরগুনার রাজনৈতিক পরিবেশ কোনো কালেই জুথির জন্য স্বস্তির ছিল না। মারামারি, দাঙ্গা, প্রতিহিংসা, খুন, এসবে অভ্যস্ত এই অঞ্চলের মানুষ। সরকার দলীয় পার্টির আরফান শাহিরেরা যেমন বদ, তেমন তাদের অপোজিশন তিনটাও বদ। সমানে সমান। একদল এসে ৭১-এর চেতনা বেঁচে খাচ্ছে তো অন্য দল ধর্ম ব্যবসা করবে বলে প্রস্তুত হচ্ছে। এত বড় একটা স্বঘোষিত ইসলামপন্থী দল গঠিত হওয়ার পরেও এতিমখানার বাচ্চাগুলো কিভাবে টাইফয়েডে বিনা চিকিৎসায় মারা যায় তবে। শুরুতে জুথি অনেক কথা বলতো এসব নিয়ে। এখন আর বলে না। ওর মামার স্কুলে ওর চাকরিটা খুব বেশি দিনের নয়। জুথি স্কলারশিপ পেয়েছে, কানাডা ছুটবে কদিন বাদেই। এর মাঝে কোনো ঝামেলায় জড়িয়ে লাভ কি? এমনিতেই জুথির শিক্ষক বাবা বড্ড শান্তিপ্রিয় মানুষ। রাস্তার মধ্যে বিষণ্ণ মুখে হাঁটছিল মেয়েটা, কিছুক্ষণ আগে সাংবাদিক মৃন্ময়ের সাথে আলাপচারিতার রেশ থেকে গিয়েছে এখনো মাথায়। লোকটা কোন মতলবে এসেছিল জুথি বুঝতে পারছে না। বরগুনার সাংবাদিকগুলো সব অমেরুদণ্ডী কথা জুথির অজানা নয়। শিল্পকলা একাডেমি থেকে উঠে আসা জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিতার্কিক হয়েও জুথি কথাবার্তা সমঝে বলে। গতকাল তো ফেসবুকে অনেক কিছু লিখেও ডিলিট করে দিল। আর তারপর বরগুনার মানুষ এভাবেই বাক স্বাধীনতাহীনতায় ভুগবে যতদিন এই ৭১-এর চেতনা বেঁচে খাওয়া দল আর মানবিকতা এবং ধর্ম ব্যবসা করা দলগুলো আছে। স্বপ্ন সুপার শপের সামনে এসে পা থামে ওর। রাস্তার দুই ধারে ছোট ছোট ছেলেপেলে দাঁড়িয়ে আছে। ওকে দেখেই একটা বাজে সাউন্ড করেছে একজন। এই বোরখা পরার চেয়ে না পরা ভালো। জুথি বোরখা পরলেও ওর মাইগ্রেনের জন্য হিজাব বাঁধে না। ওড়নাটা মাথায় আলগা করে রাখে এবং মুখ খোলা রাখে। ছেলেগুলোর সাউন্ড পেয়ে পা থামলেও ওর মুখ চোখ শান্ত, বলল, কোন দল? মাইকে বকরবকর করছে সেই দল। তুমি কিভাবে দেখলে আমার বোরখা ঠিক নাই? তোমার নজরের হেফাজত কে করবে ভ্রাতা? হিজাবের সুই দিয়ে গেলে দেব নাকি ওই চোখ? ছেলেগুলো অল্প বয়সী। মুখ দেখেই বোঝা যাচ্ছে এরা এসেছে স্রেফ দলের বিরিয়ানি খেতে। এছাড়া কোনো কাজ নেই। জুথি জানে ও অযথাই তর্ক করছে। এরা স্বভাবত চণ্ডাল। বেশি কথা না বাড়িয়ে কেবল বলল, এতিমখানায় গত মাসে ৪ জন বাচ্চা মরে গেছে। তোমরা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের বোরখা চেক করার আগে সেটিও খেয়াল রাখো ফাজিল। নমিনেশন পেয়ে একদম সদর রোডে উঠে লাফাচ্ছ তাই না? যেদিন দুদকের রেড বসবেন না জমিগুলোতে, যেগুলো তোমরা মাদ্রাসা তুলবে বলে বাগিয়ে নিয়ে নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছ, যেদিন তোমাদের অন্ধ সমর্থকদের চোখ খুলবে, সেদিন বুঝবে মজা। কথাগুলো ছেলেটার মুখের ওপর বলে জুথি হন্তদন্ত হয়ে এগিয়ে যায় সামনে। সমাবেশ ঠেলে ওপাশে চলে যায়। এরা দলের বড় কেউ নয়। দলের প্রধান বক্তার ভাষণ অত্যন্ত সাবলীল এবং জুথি শুনেছে সে মানি লোক। কিন্তু দলের নাম খোয়ানোর জন্য এসব ছিচকে লোকগুলোই যথেষ্ট। জুথির আসলে রাগ ধরে গেলেই ও প্রতিবার খেই হারিয়ে ফেসবুকে পোস্ট করে দেয়। এবারও তাই। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গিয়া বড় একটা পোস্ট লিখে ফেলল। বিকেল শেষ তখন ফোনটা বাজলো আরফানের। মধ্যদুপুরের পরে একটু ঘুমের মতো পড়েছিল ও। সাগরিকাকে ২ হাতে পেঁচিয়ে শুয়েছিল। কল বাজতেই চট করে গাঢ় ঘুমটা ছেড়ে গেল তার। সাগরিকাও ঘুমিয়ে আছে। চোখ ডলে মেয়েটার মুখের দিকে চেয়ে থাকলো আরফান। সাগরিকাকে ঘুমালে বেশি সুন্দর লাগে। ওই যে কি যেন বলে, মায়াবতী।
তবে সাগরিকার সাথে মায়াবতী শব্দটা সম্ভবত যাবে না। এই মেয়ে অসহায়বতী, হাসল আরফান ভেবে। গা থেকে সাগরিকার শাড়ির আঁচলটা সরিয়ে ধীরে ধীরে উঠল। এরপর পা টিপে টিপে এপাশে সরে কলটা রিসিভ করে রেগে বলল, হয়াত, তোমাকে বলেছি না আমি বাড়িতে থাকলে কল করবে আমার ম্যানেজারকে। ভাই আরেকটা বিষয়, বড় একটা বিষয়। ওপাশে ভীষণ উত্তেজিত জুনাইদের গলা। আরফান বলল, বলো। কোন বাল? জুথি নামের ওই চেংড়ি, যাকে আপনি শান্তিং দিতে বলছিলেন। আমরা তাকে নজরে নজরে রেখেছিলাম। সেই ভাইরাল আপাত ফেসবুকে আরেকটা স্ট্যাটাস দিয়েছে ওই শাপলা মার্কার বিরুদ্ধে। আরফান হাসো অতি উৎসাহ নিয়ে বলল, কি? বরগুনায় একটা শো কল্ড ইসলামিক দল বের হয়েছে, যারা মেয়েদের পর্দা নিয়ে খুব জ্ঞান ছাড়ে, কিন্তু নিজেদের দলের লোকের হাতেই সিগারেট। ভণ্ড এরা। এইসব লোকদের যতক্ষণ না পর্যন্ত দল থেকে বহিষ্কার করা হবে ততদিনের দলের কিছু হবে না। এরা ভণ্ড, কট্টর। ফুরফুরে মেজাজে পোস্টের লেখাটা পড়ে শুনিয়ে জুনায়েদ বলল, ভাই, এরে আর শান্তিং দিব না। দারুণ একটা কাজ করেছে মেয়েটা। পোস্ট ইতিমধ্যে ভাইরাল এটা। আরফান হাসল শুনে। হাসির আওয়াজ ক্রমশ জোরালো হয় ওর। কিছুক্ষণ পরে বা হাতে মুখ মুছে শান্ত গলায় বলল, এই মেয়েটাকেই বেশি করে শান্তিং দিবে জুনায়েদ। ভাই কেন কেন? জুনায়েদ ভারী বিস্মিত। আরফান হাসি থামিয়ে বলল, এই মেয়ে পোস্টের মাধ্যমে পর্দাকে টানছে বুঝলা। এখন গিয়ে রাতের বেলায়ের বাড়িতে ঢুকে বলবে, তুই নাস্তিক মাগি, ফেসবুকে পোস্ট মারাস, তোর রক কাটবো। জুনায়েদ আরফান শাহিরকে বুঝতে পারছে না। বিড়বিড় করে বলল, কিন্তু ভাই কেন? আমরা কেন রাগ ঝাড়ব? আমাদের তো কিছু বলেনি। আরফান আবার তার চিরায়ত একপেশে হাসিটা দিয়ে বলল, আমরা তো অপোজিশনের হয়ে রাগ ঝাড়ব জুনায়েদ। তোমরা গিয়ে নিজেদের পরিচয় বলবে তোমরা ওই দলের। ব্যাস, বাকি আর কিছুই করতে হবে না। আচ্ছা, এত কিছু হাতে কলমে কেন শেখাতে হয় বারবার? রাজনীতি করতে না এসে তোমাদের সমিলে কাজ করা উচিত ছিল। এই মেয়েটার রগ দুটো আবার কেটে দিও না। সত্যি সত্যি মেধাবী আছে, পালিয়ে বিদেশ যাক, গিয়ে শুধু একটু ভয় দেখাবে, বলবে হালুম। মেয়েটা যেন পুরোপুরি বিশ্বাস করে তোমরা শাপলা মার্কার। গট ইট। আর শোনো, আমি বাড়িতে থাকলে এত কল দিও না। তোমাদের সাথে কথা বলতে গেলেই আমার মুখ থেকে গালি বের হয়। আমার বউ আবার গালি পছন্দ করে না। হাসতে হাসতে একটু থামলো আরফান, বলল, তালহার কি খবর? ঘর থেকে বেরোয়নি এ কদিনও। ওর মা বেরিয়ে দুদিন স্বপ্নতে গেছিল, মরল নাকি বুঝতে পারছি না। আরফানের গলা সহজ। ওকে থামাতে পেরেছি। এখন এইসব চিঙ্কুপুটু চাঙ্কুপুটু অপোজিশনকেও থামিয়ে দেব। রাজনীতি করতে হলে মাগিদের মতো ছলনা জানতে হয়। যা শেখাচ্ছি শিখে রাখো। এখন রাখো। কল কেটে আরফান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে জানালার বাইরে আকাশটা দেখল। এরপর বিছানায় ঘুমিয়ে থাকা মুখটার দিকে তাকালো আরো একবার। এগিয়ে এসে ধপ করে শুয়ে পড়ল পাশে। তৎক্ষণাৎ লাফিয়ে উঠল সাগরিকা। ঘুমটা ওর ছাড়া ছাড়া। ভীত গলায় বলল, কি হয়েছে? আরফান হেসে ওর গলায় মুখ গুজে শুয়ে থাকে। সাগরিকা নিজেকে ছাড়ানোর সামান্য চেষ্টা করতেই বলে, একটা কথা বলো, আমি আদর করলে তোমার ভালো লাগে না? ভালো না লেগে তো পারে না। আমি এত দারুণ ভাবে আদর করি। সাগরিকা ঢোক গিলে চোখ বুজিয়ে নেয়। আরফান হাসতে হাসতে ওর গালে একটা চুমু খায়, বেশ শব্দ করে। এরপর উঠে যায়। সন্ধ্যা নামবে তখন আরফান ঘর থেকে বেরুলো। ভেজা চুল তোয়ালেতে মুছতে মুছতে। তারা আছে তার। গিয়ে 2-3টা সালিশ সামলাতে হবে কমপ্লেক্সে। যদিও সামলানোর কিছুই নেই, আরফান যে দলের টাকা খেয়েছে তাদের তরফ থেকে বিপক্ষের লোককে একটু চেপে দিতে হবে। রাজনীতির মজাটাই আসলে এখানে। একবার তুমি ক্ষমতায় দাঁড়িয়ে যাও, ব্যাস টাকা আর টাকা, সব দিক দিয়ে আসবে। আব্বা সেবার রেগে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার পরেও আরফানের চলতে কষ্ট হয় না, বরং ওর জীবনটা যথেষ্ট বিলাসী। মল্লিকা ছেলের কাণ্ড দেখে হতবাক। লজ্জায় চোখ নামিয়ে সামনে থেকে সরে যায়। নতুন বিবাহিত ছেলে অসময়ে গোসল করলে সেটা বড়দের সামনে বুঝতে দেয়াটা যে কতটা অশোভন এই বিবেচনা বোধটুকুও নেই এই ছেলের। ভেজা চুল নিয়ে দাঁত কেলাতে কেলাতে নিচে নেমেছে। অবশ্য এর বাপ, চাচা, ভাই সবারই স্বভাব এমন। দীর্ঘশ্বাস ফেলে মল্লিকা। সাগরিকার বাবা আর মা জড়সড় হয়ে লিভিং রুমের একপাশে বসে আছে। আরফান গিয়ে শ্বশুর শাশুড়িকে সালাম দিল। হানিফার রেবেকা জামাইকে দেখে ভূত দেখার মতো মুখ করেও হাসতে চাইল। তারপর চোখ নামিয়ে গুটিয়ে বসে রইল। মেয়ের এত বড় বাড়িতে বিয়ে হয়েছে এটা তারাও ঠিক মানতে পারছে না এখনো। আরফানের পিছু পিছু নেমেছে সাগরিকা। নিজের বাবা মাকে দেখেও সে নির্লিপ্ততা। ঘোমটা সামলে দুর্বল কদমে কেবল এগিয়ে গিয়েছে বুদ্ধি প্রতিবন্ধী ছোট ভাইটার দিকে। তানিম ডাইনিংয়ে বসে খাচ্ছিল ভাত আর গরুর মাংস। আপাকে দেখে উচ্ছ্বসিত হয়ে বলল, আপা গরুর মাংস, আপা গরুর মাংস। ওসব দেখে আবার সাগরিকার যা দের বাচ্চাগুলো হাসল। সাগরিকা গিয়ে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা খাও, কথা বলো না এত।
আরফান সাগরিকার মুখের দিকে এক পলক তাকিয়ে এগিয়ে এসে লাই দিল তানিমকে। ছেলেটার সামনে চেয়ার টেনে বসে হালকা গলায় বলল, তুমি গরুর মাংস পছন্দ করো? তানিম খেতে খেতে মাথা নাড়ে। হু, কিন্তু বালিতে আব্বু আনে না। আচ্ছা, খেতে মন চাইলে এখন থেকে এখানে এসে খাবে। এটা তোমার আপার বাড়ি। কেন আপাল বালি কেন? কারণ তোমার আপার আমার সাথে বিয়ে হয়েছে, বলে আরফান হাসল। সাগরিকা মুখ ঘুরিয়ে ওপাশে চলে যায়, গিয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকে শাশুড়ির পাশে। মল্লিকা শুরুতে বেজার থাকলেও ছোট ছেলের বউ নিয়ে এখন বেশ খুশি সে। তার বাড়ির বউগুলো নম্র ভদ্র, এটা তার কাছে বিরাট গর্বের বিষয়। সাগরিকার নত মুখটা দেখে মল্লিকা বলল, দুপুরে ভাত খাওনি, এখন বসো, কিছু খাবে? আজ তোমার আব্বা আম্মাকে নিয়ে তোমার শ্বশুর আলোচনায় বসবে বিয়ের অনুষ্ঠান নিয়ে। আরফান উঠে দক্ষিণ পাশের লিভিং স্পেসে গিয়ে মোশাররফ হোসেনের সামনে গিয়ে বসল। মোশাররফ হোসেন এই দিন ধরেই ছেলেকে দেখছেন। কাহিনী কোথা থেকে কোথায় গড়িয়েছে তা তিনি এমনিতেই জানেন। ওসব না খেটে বললেন, তালহা, ভাবছিলাম ওর সাথে একটা বৈঠক করব। আরফান বাত সেধে বলল, আব্বা, আবার ওর নাম কেন? যে গেছে তো গেছেই। আমি তোমাকে ভরসা করতে পারছি না। দুদিন পর আবার কোন মেয়েলি ইস্যুতে। এক্ষেত্রে তালহা ভালো ছিল। তুমি আমার ভরসার পাত্র নও। কোনো একটা গন্ডগোল করে ফেলবে, তারপর আমার ইমেজ নষ্ট। আমার ইমেজ নষ্ট হলে দলের ইমেজ নষ্ট। ওপর থেকে আবার আপার চাপ আসে। বাবার অপমানটুকু হজম করে আরফান হাসে। কণ্ঠ নামিয়ে বলে, আমি সত্যিই ভালো হয়ে গিয়েছি। একবার ভরসা করে দেখেন। ওয়ালেট খুলতেই সাগরিকার ছবিটা নজরে পড়ল তালহার, এবং ও স্থির দৃষ্টে ছবিটার দিকে চেয়ে রইল। একটা মায়ামো মুখ, যে মুখ দেখলেই ও নিবিষ্ট হয়ে থাকত সবসময়। মেয়েটার বয়স কম, তার পাশে অন্তত বেমানান। এসব তো হবার কথা ছিল না ঘুণাক্ষরেও। মেয়েটা তো পালিয়ে পালিয়ে থাকতো ওর থেকে। এসবের শুরু কবে হয়েছিল সেসব কথা সব এক এক করে মনে পড়ল তালহার। খেলাঘরের লাইব্রেরিয়ান মেয়েটাকে মন দিয়ে অসম্ভব কিছু করে ফেলেছিল সে সেদিন চৈতের কাঠফাটার রোদে মেয়েটি যখন এক গ্লাস ঠান্ডা পানি এনে দাঁড়িয়ে ছিল তার সামনে। ম্যারমেরে সুতির সালোয়ার পরনে একটু আলাদাই দেখতে ছিল মেয়েটা। গোলগাল শরীরের ছোটখাটো রমণী, মাথার ওড়না টেনে কানটা অবধি ঢেকে রাখা যার। তালহার সামনে দাঁড়িয়ে কথা বলতে যার ভয়ে চোখের পাপড়ি কাঁপছিল। তবুও বৈরী বাতাসে কিভাবে যেন প্রেমের সুর বেজেছিল একদিন। আর এরপর সবটা কিন্তু সুন্দর হতে পারত, যদি তালহা স্বার্থপরতা না দেখাত, যদি নির্বাচনের ধার না ধরেই খটা করে বউ করে আনত মেয়েটাকে। তবুও তো স্বীকৃতি দিত তালহা। ওদের প্রেমের সম্পর্ক থেকে শুরু করে সবকিছু ভীষণ গোপন রেখেছিল তালহা, পাছে সাগরিকার নিরাপত্তায় ব্যাঘাত না ঘটে। এ নিয়ে মেয়েটির অভিমান কম ছিল না। সবসময় বলতো, আপনি আমাকে বিয়ে করবেন না তাই না? এমনি আমার সাথে কথা বলেন, আমার কেয়ার করেন। আপনাদের মতো রাজনীতিবিদরা নাকি ধোঁকাবাজ হয়। আপনি ধোঁকা দিবেন আমাকে তাই না? আমার বাবা কাঁচা বাজারে সবজি বেচে, তাই ধোঁকা তালহা দিয়েছে মেয়েটিকে। আরো 6 মাসের সময় নিয়ে ওকে বউ করে ঘরে উঠিয়ে আনার বদলে ঝুঁকিতে ফেলেছে মেয়েটার জীবন। মেয়েটার একটা গোটা জীবন এখন আরফান শাহিরের কবজায়। যে মেয়েটা একটা ধমক সইতে পারত না, কেঁদে ফেলতো জড়োচড়ো করে, সে মেয়েটির রাতগুলো কেমন কাটে ভাবতে পারছে না তালহা। ওসব ভাবতে পারছে না। ওর বুকে ব্যথাটা পুনরায় ফিরে এলো। শ্বাস নিল গভীর করে। কাপুরুষ তালহা। তালহা একটা কাপুরুষ বই আর কিছুই না। ওর পদ, ওর ইলেকশন, ওর ভাগের অভিশাপ জ্বালিয়ে দিল একটা অবলাকে। সিগারেটের পরে সিগারেট শেষ করে অ্যাশট্রে ভর্তি ছাই কিছুটা বাইরে ছিটকে নোংরা হয়েছে ঘরটাও। ওর মা বুকি দিল দরজা ঠেলে। এত বড় ছেলেটা তার এখন হাল দেখে বেচারি ডুকরে ওঠে। এক দফা দরজায় কপাল ঠেকিয়ে বলে, তোর মামাকে না কেন করে দিলি? চল কানাডার টিকিট কাটি। লাল চোখ দুটো তুলল তালহা। বিগত 3 রাত ধরে নিদ্রাহীন সে। চুলগুলো বেজায় রুক্ষ, মুখের চামড়া ফাটবে ফাটবে করছে। মাকে দেখে শান্ত গলায় বলল, থেকে যাব এখানে। সালমার হাতে কিছু কাগজ মুখের কাছে তুলে ছেলেকে নির্বিকার গলায় বলল, তুই ভোটার লিস্ট নিয়ে কি করবি এখন? তোর প্ল্যান কি? তুই কি চাইছিস? খেলতে? তালহা সহজ গলায় জবাব দিয়ে উঠল। জিন্স আর চেক শার্ট পরনে তার। উঠে হাতে মুখটা চেপে শ্বাস নিল। এরপর হাতের ওয়ালেটে সাগরিকার ছবিটা খুব যত্নে আড়াল করে ওয়াশরুমে ঢুকল। মেজাজটা সকাল থেকে খিচে আছে। জুনাইদের কল পেয়ে পরপর বেশ কয়েকটা গালি আপনা আপনি বেরুলো আরফানের মুখ থেকে। ওপাশে জুনাইদ বলল, ভাই শোনেন, একটু শান্ত হন। নয়ন ঠিক নাই, নয়তো ও আপনার কাজটা করে দিত। এবার সজ্ঞানে গালি দিতে চেয়ে থামল আরফান। শ্বাস টেনে নিজেকে সামলে নিল বহু কষ্টে। ঘরে সাগরিকা আছে। হাতের ডাম্বেলটা আস্তে করে মেঝেতে রেখে চিবিয়ে চিবিয়ে বলে, কেন? তোমার নয়নের কি ঝোলাটা হয়েছে যে সে সামান্য কয়েকটা হাই স্কুল পড়ুয়া ছেলেপেলে ম্যানেজ করতে পারে না?
আমি মুখ চাই, তাড়াতাড়ি কাজটা গুছিয়ে দাও আমার। ওপাশে জুনায়েদ জবাব দিল, ভাই নয়ন বন্ডের মুড ঠিক নাই। ওর গার্লফ্রেন্ড ছিল না মিন্নি। সেই শালি সিফাত শরীফকে বিয়ে করে নিয়েছে। নয়ন 2 দিনে ঘর থেকে বেরোয়নি। ও তাই আপনার কল ধরে না। আপনি রাগ নিয়েন না। ঘটনাটা শুনে এক চোট হাসল আরফান। বিরক্তিতে মুখে থুথু জমেছে। বলল, বলদ কোথাকার। মেয়ে মানুষ সামাল দিতে জানে না। হাত পা বেঁধে বিয়ে না করে ছেড়ে দিলে তো এমনই হবে। এখন আঙুল চুষুক। আমি ওসব কিছু শুনতে চাই না। ওকে বুঝিয়ে কাজটা করে দাও আমার। বহু কষ্টে আবার ভরসা আদায় করেছি। অপোজিশনের জনসভার আগে সবকিছু রেডি চাই। জি ভাই। আর কোনো আপডেট? আমার শ্বশুর বাড়ির না সব ঠিকঠাক, তবে দিলশাদ বলে একটা মেয়ে আপনার শ্বশুরের সাথে প্রায়শই কথা বলতে আসে। হয়তো ভাবির খোঁজ খবর নেয়। ওয়েট, দিলশাদকে? আমার বউয়ের নামও তো দিলশাদ জামান সাগরিকা। এরা মিতা নাকি? খুব ভাই। আরও একটা মিল আছে। দুইজনের ভাইই প্রতিবন্ধী। একজন শারীরিক, একজন মানসিক। আচ্ছা, ও মেয়েকে জ্বালিও না। আমার বউয়ের বান্ধবী। বাকি কথা বলো, জ্যোতির কি অবস্থা? বাড়ি ফাঁকা ভাই। যা হবে আজ রাতে। গুড, বাড়াবাড়ি কিছু না কিন্তু। আচ্ছা শোনো, তালহা খবর? এইবার জুনাইদের গলা শুকিয়ে কাঠ হবার জোগাড়। এক চোট টোক দিলে বলে, একটা খাপলা আছে। কোন বাল? তালহার চামচে জিহাদকে ভোটার সমর্থকের কাগজ নিতে দেখেছি। কিছু একটা পাকাচ্ছে হয়তো। আরফান কিছুক্ষণ চুপ থাকলো কথাটা শুনে। এরপর বলল, ও হেরে বসে আছে অলরেডি। যা করার করুক। করতে দাও। সময় মতো বাকি হিসাব নেব। খট করে শব্দ হতেই আরফান ফোনটা কান থেকে সরিয়ে ঘুরে তাকালো। সাগরিকা বেরিয়েছে ওয়াশরুম থেকে। সদ্য গোসল সেরেছে। শরীরে একটা হলুদ রমা তাঁতের শাড়ি। মাথায় গামছা পেঁচানো। আরফানের দৃষ্টি দেখে হাতের ভেজে নিংড়ানো কাপড়গুলো চুপচাপ বিনের ওপর রেখে আস্ত হয়ে দাঁড়ালো চোখ নামিয়ে। আরফান তাকিয়েই আছে। কয়েক গাছা ভেজা চুল মুখের ওপর পড়ে আছে যা মেয়েটির সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চট করেই আরফানের মেজাজটা নেমে যায়। নিঃশ্বাস প্রশ্বাস ভারী শান্ত তার। আরফান চুপচাপ এগিয়ে যায়, গিয়ে এক হাতে মেয়েটাকে পেঁচিয়ে ধরে নরম সুরে বলে, মাথা ধরেছিল নাকি? বাড়িতে ঢুকে আলিজার কাছে তোমার গা গুলাচ্ছে শুনলাম। পিলটা স্যুট করেনি বোধ হয়। ভাত খেয়েছ? লোহার মতো শক্ত হাতের মাঝে নিষ্পেষিত হচ্ছে সাগরিকার নরম হাত। ও কিছুক্ষণ হাঁসফাঁস করে থেমে থেমে বলল, ওদের কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। আমার কাছে সূর্যের হাসি ফাউন্ডেশনের ৩৮,০০০ টাকা ছিল। পাছে কেউ আমাকে বাটপার না মনে করে, তাই ওই টাকাটা আমি খেলাঘরের ভারপ্রাপ্ত কাউকে বুঝিয়ে দিতে চাচ্ছি। ঘেন্না একপাশে সরিয়ে রেখে বহু কষ্টে অনুরোধটা করল সাগরিকা। আরফান তার শান্ত দৃষ্টি সাদা মুখটাতে স্থির রেখে বলল, আমি দিয়ে দেব। চিন্তা করো না। আর পড়াশোনা? পুরোটা বলে শেষ করার আগেই আরফান হাসল আবার তার চিরায়ত ঠান্ডা হাসিটা। কণ্ঠে লাই নিয়ে বলল, কেন পড়বে না বোকা মেয়ে? 1 মাস রেস্ট নিয়ে অবশ্যই তুমি ক্লাস করতে যাবে। এই 1 মাস বিয়ের অনুষ্ঠান হানিমুনে কেটে যাবে। আরফান শাহিরের বউ গ্রাজুয়েশনটা কমপ্লিট করে রাখবে না, এটা কোনো কথা হলো? তবে সাগরিকা তোমাকে চাকরি বাকরি কিন্তু করতে দেব না। সরি হ্যাঁ। আমার যথেষ্ট টাকা আছে, আমি মোলে বাচ্চা কাচ্চা নিয়ে খেতে পারবা আরামে। শূন্য টেনশন। সাগরিকা দম ফেলল চোখ বুঝে। হাতটা সরিয়ে নিয়ে এবার শক্ত গলায় বলে, চাই না এসব ফ্যাসিলিটিস আপনার থেকে। আমি বলতে চেয়েছিলাম আমার মার্কশিটটা তুলে এনে রেখে দেব। আর পড়াশোনা করতে চাচ্ছি না আমি। বলতে বলতে অবলা মুখটা শক্ত হয়ে উঠল। আরফানের মাথায় কি চলছে সেটা তার মুখ দেখে অবশ্য বোঝা দুরূহ ব্যাপার ছিল। ও সাগরিকাকে একদম হাঁচকা টানে বুকে মিশিয়ে মেয়েটার চুলের খোপা ধরল নরম করে। এরপর রাগটা ঝাড়ল, সারাদিন চিমিয়ে চিমিয়ে এসব নাটক বানাতে থাকো তাই না? তো লিসেন, ফাক ইওর ইচ্ছা অনিচ্ছা। আরফান শাহির বুঝবে তার বউকে সে কিভাবে পালবে, চালাবে। গট ইট? ভালো পাঁচশি গায়ে লাগে না তাই না? নিয়ম করে 2-1 হাত দিতে শুরু করলে এমনিতেই রাস্তায় এসে যাবে। কামাই করে এনে দেব, চুপচাপ রান্না করবা, কথা শুনবা, রাতে ডাকলে কাছে আসবা, আমার প্রয়োজন মেটাবা, বাচ্চা পয়দা করবা। কত নিরিবিলি একটা জীবন সামনে, এর চেয়ে শান্তির জীবন হয়। চুপচাপ মানিয়ে নাও। এরপর আমি যখন বলবো তখন বাড়ির গাড়িতে ক্লাস করতে যাবা ওকে। আমার জন্য সাজবা, প্রতি সপ্তাহে নিয়ম করে পার্লার যাবা, ভাবিদের সাথে রেস্তোরাঁয় যাবা। যা যা এই বাড়ির বউয়ের সাথে চায় ওসব করবা। সাগরিকা, আরামে রাখতে চাই, থাকো। আরফান শাহির চেতলে কিন্তু খবর আছে। আমি আমাকে ভালোবাসতে বলছি, আমাকে ভালোবাসবা। পুতুলের মতো থাকবা। বলো বলো কিসের মতো থাকবা? সাগরিকা কথা বলছে না। ও চুলে ব্যথা পাচ্ছে বুঝতে পেরে আরফান ছাড়ল। এরপর সাগরিকার ভেজা শাড়ি নিয়ে বারান্দার দড়িতে মেলে দিয়ে হন্তদন্ত হয়ে আবার বাইরে বেরিয়ে গেল। সকাল থেকে 2 হাত ব্যস্ত দিলশাদের। এমনকি মুগ্ধটাও আজ বসে নেই।
ডাইনিং রুমের একটা চেয়ারে বসে বসে মটরশুঁটি বেছে দিচ্ছে মেজো আপাকে। রান্নাঘরে কড়াইয়ের তেলে মুরগির লেপিসগুলো বাদামি করে ভাজা হচ্ছে। রোস্ট হবে সেগুলো। পাত্রপক্ষ আজ রাতের খাবার খেয়ে যাবে। আজ দিবাকে আনুষ্ঠানিকভাবে দেখতে আসবে ও পক্ষের মানুষ। জানাশোনা বিগত 5 দিন ধরে যা হবার হয়েছে। এখন সামনাসামনি বসে আলোচনা করাটাই শ্রেয়। এই খরচাটা সামলেছে দিলশাদের খালু শাহজাহান। যদিও পাত্রপক্ষের রাতের খাবারটা খাওয়ার সম্মতি ছিল না। দিলশাদের খালুই জোর করেছিলেন। তিনি বাইরের ঘরে পায়চারি করছেন। পাত্রপক্ষ বরগুনা পৌঁছে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে এসে পড়বে। সুফিয়ার রাতের রান্না পরে দেইকো। আগে নাস্তা পানির জোগাড়টা করো ভালো করে। আমি গেটের কাছে চাইতেছি তাদের এগিয়ে আনতে। তুমি যাও। দিলশাদ দেখছে। শাহজাহান চলে যাওয়ার পরে সুফিয়া গলার জোর বাড়িয়ে 3 ভাই বোনকে শুনিয়ে বলল, আজ সম্ভবত চেইন পড়িয়ে যাবে। ঠিক জানি না। তোদের কোনো কিছুতে কোনো আপত্তি থাকলে তোর খালুকে জানাস। সিন ক্রিয়েট করবি না খবরদার। তোদের খালু রেগে যাবে। তিনি গ্যারান্টি দিয়েছে ছেলের পরিবার ভালো। দিলশাদ নরম সুরে জবাব দিল, আচ্ছা আগে আসুক। সামনাসামনি দেখে বুঝি। এই 5 দিনের লোক লাগিয়ে যা খোঁজ নিলাম তাতে তো ভালোই মনে হয়েছে। এখন সামনে থেকে দেখলেই বুঝতে পারবো। পদে পদে 10 পদের আইটেম টেবিলে গুছিয়ে রেখেই দিলশাদ হাফ ছাড়ল। দৌড়ঝাঁপে কামিজের ভেতরের শরীরটা ঘামে ভিজে একাকার। এক্ষুনি গোসল করে নিতে হবে। পায়ের গতি বাড়িয়ে ঘরে ঢুকে ও আশেপাশে চোখ বুলাল একবার। ঘরের এক কোণে মায়ের একটা লাল রঙের টাঙ্গাইল শাড়ি পরে গুটিসুটি মেরে বসে আছে দিবা। মাথায় ঘোমটা টানা মেয়েটার। 2 হাতে লাল কাচের চুড়ি। দিলশাদকে আবার দেখেই চোখ তুলে মলিন কণ্ঠে বলল, দিলশাদ আমি মনে হয় ভুল করছি। আমার লোকটাকে বলা উচিত। এ নিয়ে 5ম বারের মতো দিলশাদের মেজাজটা ফুটে উঠল টকবক করে। সারাদিন কম ঘ্যানঘ্যানানি শোনেনি সে। এবার পুরোটা নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে গিয়ে বলল, কি বলবি শুনি তো আপা। ডোক গিলল দিবা, বলল, আমি লোকটাকে জানিয়ে দেব আমার একটা সম্পর্ক ছিল। এটা তার কাছে লুকিয়ে যাওয়া তো তাকে ঠকানো হবে তাই না তুই বল। তুই জেদ করিস না বোন, প্লিজ উনি এলে আমাকে বলতে দিস কথাটা। হয়তো উনি বুঝবেন। ভদ্রলোক মানুষ মনে হয়েছে। দিলশাদ শ্বাস টানল। এরপর তাচ্ছিল্য নিয়ে বলল, বিগত 5 দিনে লোকটার হিস্ট্রি ঘাটাঘাটি করে জেনেছি লোকটা হাইস্কুলে থাকতে তারও একটা কঠিন প্রেম ছিল। বাচ্চাকালের প্রেম। সে মেয়ের নাকি ক্লাস 9-এ বিয়ে হয়ে গেছে। লোকটা তোকে বিগত দিনে নক দিয়েছে। তুই কথা বলেছিস। 3 দিন তোদের কথা হয়েছে। এই 3 দিনে তোকে সে তার এক্সের ব্যাপারে কিছু বলেছে। দিবা আস্তে মাথা নাড়ল। তরিকুল ইসলাম তাওরাত নামক লোকটা বিগত 3 দিন ধরে দিবাকে ফেসবুকে নক করে কেবল পরিচয় আদান প্রদান এবং দিবা কেমন আছে সে দেখতে আসলে দিবার কোনো আপত্তি থাকবে কিনা এটুকুই জানতে চেয়েছে। এর বাড়তি কোনো কথাই হয়নি। ও বিড়বিড় করল, সে বলেনি সেটা তার ব্যাপার। আমার দিকটা আমি ক্লিয়ার করতে চাইছি দিলশাদ। দিবার কথাগুলো দিলশাদ খুবই মন দিয়ে শুনল, পরপর ঠান্ডা গলায় বলল, এটা কি সিনেমা পেয়েছিস তুই? যে তোর নায়ক হাসবেন তোর এই কথা শুনে বলবে, অতীত ইজ অতীত, আই হ্যাভ নো প্রবলেম। গাধি, এই বাঙালি ব্যাটাগুলোর এখন প্রবলেম না থাকলেও বিয়ের পর কথায় কথায় তোর অতীত টেনে ধরে তোকে কথা শোনাবে। এইসব বাঙালি ব্যাটাগুলো নিজে একটা প্লে বয় হলেও তাদের বউ চাই যেই মেয়ে আন্ডা ফুটে কেবলমাত্র বেরিয়েছে সেই মেয়ে। যে মেয়ের চোখ ফোটেনি সেই মেয়ে। লাইফে একটা ভুল করেছিস, আল্লাহর কাছে তওবা করেছিস। দ্যাটস এনাফ। তাকে জানিয়ে লাভ নেই। নিজের দোষ লুকিয়ে নিতে হয়। কথাগুলো শক্ত গলায় বলে শেষের দিকে গলাটা নেমে আসে দিলশাদের, বলে, মেয়েদের অতীত থাকতে হয় না আপা। অতীতওয়ালা ছেলেগুলো মেয়েদের সহানুভূতি পেলেও অতীতওয়ালা মেয়েরা ছেলেদের কাছে স্রেফ একটা খুঁতওয়ালা মানুষ, যাকে তারা অনুগ্রহ করে জীবনে রাখে। দেখবি ঝগড়া লাগলেই তোর এই অতীত টেনে ধরেই তোকে মানসিক অত্যাচার করবে। চুপ যা। আজ বা কখনো যদি ওই লোকের কাছে নিজের অতীত বলতে গেছিস বোকামি করে, তবে তোর একদিন কি আমার একদিন। বুঝলি? আপাকে কথাগুলো শুনিয়ে দারাজের ওপরের রাখা জামাকাপড় গুলো নিয়ে হন্তদন্ত হয়ে কলঘরে ছুটে যায় দিলশাদ। দিবা মুখ কালো করে তার জায়গাতেই বসে থাকে চুপচাপ। পাত্রপক্ষ যখন বাড়িতে ঢুকেছে তখন আছর হয়েছে। বারান্দার ঘরের টিনের ফুটো দিয়ে উকি মেরে দেখল দিলশাদ। পাত্রের সাথে তার বাবা, মামা, ফুফুরা এবং বেশ কয়েকজন কাজিন রয়েছে। মহিলারা এসেছে 2 জন। পাত্রের 2 ফুপুই। পাত্রের মামা কামাল আবার দিলশাদের খালুর এককালের কলিগ ছিলেন। দেখা মাত্রই হো হো করে উঠে এসে গলা পেঁচিয়ে ধরলেন। তাওরাত উঠানে পা রেখেই শান্ত চোখ দুটো আশেপাশে বুলাল। দিবার খালু নিঃসংকোচে বলল, এটা ভাড়া বাসা ওদের বাবা। ওদের নিজ বাড়ি গায়ে। তাওরাত ভদ্র হেসে ভেতরে এলো। বসার ঘরে সোফা সেটের পাশে বেশ কিছু চেয়ার টেনে সবাইকে একসাথে বসানোর ব্যবস্থা করা হয়েছে। মাঝের রুমের পর্দা টানা।
দিলশাদ ভীষণ ছটফটে এক মেয়ে, আর সেই সাথে এই বাড়ির কর্ত্রী এ কথা ইতিমধ্যেই অবগত করা হয়েছে তাদের। পাত্রের ফুফুরা আবার উকি মেরে দিলশাদকেই দেখছে। চিরায়ত বাদামি মানুষের মতো পাত্রী দেখতে এসে পাত্রীর বাড়ির সব মেয়েদের খুঁটিয়ে দেখার মানসিকতা থেকে তারা বেরোতে পারেনি হয়তো। এটা দিলশাদ খুব ভালো করেই জানত, সেজন্য নিজের মুখে পাউডার অবধি লাগায়নি মেয়েটা, চুলগুলো এলোমেলো। গায়ের জামার রংটাও সবুজ। এই রঙে দিলশাদকে সবচেয়ে বেশি বিশ্রী লাগে, তাই ও বেছে বেছে আজ একটাই পড়েছে। ক্র্যাচ নিয়েও মুগ্ধ হাতে হাতে মেজ আপার সাথে শরবত এগিয়ে দিচ্ছে মেহমানদের। এর মাঝে পাত্রের মামার আদেশেই দিবাকে আসতে হলো বসার ঘরে। তাওরাত শরবতের গ্লাস হাতে ধরে রেখে চোখ তুলে তাকালো। পা মাথা দেখল সামনে এসে জবুথবু হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে। তাওরাতের এক ফুপু আবার ওকে ধরে বসিয়ে দিলেন নিজের পাশে। দিবা বসেছে। এমন অভিজ্ঞতা তার জীবনে এই প্রথম। বুকটা সুতির বেগে টিপটিপ করছে। নিভু স্বরে সবাইকে সালাম দিয়ে অবশ্য এক পলক তাকিয়েছিল তাওরাতের মুখে। লোকটা আজ ফর্মাল শুতে এসেছে। মুখটা ক্লিন শেভ করা আবার। দিবা ভাবল, খারাপ না মোটেই, বরং বড্ড উপযুক্ত পাত্র যাকে তার ছোট বোন আর ভাই পছন্দ করেছে। তাওরাতের হুঁশ ফিরেছে তার বাবার গলায়। ভদ্রলোক হেসে হেসে দিবার কাছে তার একাডেমিক রেজাল্ট শুনতে চাইছে। দিবা সরকারিভাবে ডিপ্লোমা নার্সিংয়ে চান্স পেয়েও কেন করল না এসবও খুঁটিয়ে জানছে। আর তাওরাত কেবল চেয়ে আছে সামনে। বয়স 25-26 হলেও মানুষটা একটু ছোটখাটোই। সেদিনের সেই ওনা ছাড়া কুর্তি পরনের মানুষকে লাল শাড়িতে অন্যভাবে আবিষ্কার করল তাওরাত। মেয়েটার খোঁজখবর নিয়েছে যতদূর, কোনো কটু রেকর্ড সে পায়নি, বরং প্রশংসা শুনেছে সখানে। আলোচনা বড়রাই করলেন। তাওরাতের কাজ ছিল ঘুরে ফিরে নিজের হাত ঘড়িতে সময় দেখা আর চোখের নতমুখটা দেখা। এক সময় নিজেই অস্থির হয়ে বলে উঠল, তার সাথে একটু কথা বলা প্রয়োজন আমার। বড়রা থামল সবাই। তাওরাতের মামা বললেন, যাও গিয়ে আলোচনা করো, তারপর তোমাদের মতো শুনে হবে বাকিটা। তাওরাতের কথায় দিলশাদ প্রথমে হকচকালেও পরমুহূর্তেই মেয়েটার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। বড়রা অনুমতি দিতেই তাওরাত যখন উঠল, দিলশাদ এগিয়ে এসে দিবাকে একপাশে নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, খুব ভালো পাত্র এ আপা, খুব ভালো পাত্র। খবরদার তুই উল্টাপাল্টা কিছু বলবি না। চোখ নামিয়ে থাক। একদম চোখে চোখ রেখে কথা বলবি না। দিবা ভীষণ অবাক গলায় বলল, তুই কিভাবে বুঝলি খুব ভালো পাত্র? সবার সামনে কিভাবে গলা বাড়িয়ে কথা বলল দেখলি? এই ছেলে নিজের সিদ্ধান্ত নিজে নিতে জানে। মাম্মাস বয় নয়। এটাই হচ্ছে মর্দের মতো কাজ। সংসারে এইসব ছেলে নিজেরা সিদ্ধান্ত নিতে জানে। মা আর বউয়ের মাঝখানে পিছে পিস হয় না। এখন যা, কথা বল। গলা নামিয়ে কথা বলবি, ঠিক আছে? দিলশাদের চোখ দুটো চকচক করছে। দিবা বোনের উৎফুল্লতা দেখে হেসে ফেলল সহসা। বোনকে পাগল অপবাদ দিয়ে এগিয়ে গেল সামনে। বাড়ির উঠানের উত্তর পাশের জবা গাছের আড়ালে দুজনকে দাঁড় করিয়ে দিয়ে দিলশাদ ভেতরে চলে গেল। ভেতরের পরিস্থিতি খুবই সিরিয়াস, বড়রা বিয়ে নিয়ে কিছু বলছে হয়তো। ওগুলো শুনতে হবে। যত যাই হোক, দিলশাদই ওর বড় বোনের অভিভাবক, এটা দিলশাদ মানে। মুখোমুখি হবার পরে মিনিট দুয়েক দুজনের মধ্যে নীরবতার সুতা টানে। এরপর হঠাৎ দুজনের মুখের দিকে তাকিয়ে অল্প হাসল। তাওরাত নিচু গলায় বলল, হাই। আশা করছি অস্বস্তি দিচ্ছি না। দিবা চোখ নামিয়ে হেসে বলল, জি না, দিচ্ছেন না। বলুন। আপনি ভীষণ সুন্দর। শাড়িতে আপনাকে সুন্দর লাগছে। হুট করে বলা কথাটিতে দিবা একটু অপ্রস্তুত হয়। তাওরাত বলে, অপ্রস্তুত হবার কিছুই হয়নি। আপনাকে এত সুন্দর করে সাজানো হয়েছে আমার সামনে প্রেজেন্ট করার জন্য। আমার ভালো লেগেছে, এটা আপনার জানাটা অধিকার। আপনি অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করেন। আমি ব্যবসায়ী মানুষ তো, বই নিয়ে বিজনেস। আমি আবার লোক ঠকাই কম। যে যা ডিজার্ভ করে তাকে তা পাই টু পাই দিয়ে দিই। যদি আমাদের যাত্রাটা লম্বা হয় তবে আপনি দেখতে পাবেন। সরাসরি সাক্ষাতে দিবার মানুষটাকে বেশ সোজাসাপটা মনে হচ্ছে। ওর মাথায় কেবল ঘুরপাক খাচ্ছে ওই কথাটা। মাহিনের কথাটা দেবে এই লোককে জানিয়ে। সবটা শুরু হবার আগে। কিন্তু দিলশাদ কি করবে? কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল দিবা। ও পারল না মুখ ফুটে বলতে। কুণ্ঠায় গলার রোধ হয়ে আসছে। নিজের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বলল, একটা কথা বলার ছিল। বলুন। আমার আব্বা আম্মা নেই। সেক্ষেত্রে পাত্রী হিসেবে আমি খুব সম্ভবত অতটা উপযুক্ত নই অর্থনৈতিক দিক দিয়ে। যদিও বিয়ের পরে আমার ভাই বোনকে আমার ওভাবে সাপোর্ট দিতে হবে না। তবুও এই ব্যাপারে আগেই খোলামেলা হয়ে কথা বলে নিলে ভালো হয়। পরবর্তীতে সম্পর্ক নষ্ট, সামনে যদি আংটি পরান তবে এখানে দাঁড়িয়ে ডিসিশন নিয়েই ঘরে ঢুকেন আজ। তাওরাত মনে হলো অল্প হাসল। এরপর বলল, এখানে এখনো রোদ ভীষণ। চলুন ঘরে গিয়ে বসি। ঘরে এসে বসার পরে দিবার বুঝতে পারল না ওর সাথে কি হয়ে যাচ্ছে।
ও বাড়ির ফুপু ভ্যানিটি ব্যাগ থেকে চেইন বের করে ওর গলায় পোড়াতেই ও তাওরাতের মুখের দিকে তাকালো। তাওরাত ওর পাশেই বসেছিল চুপচাপ। বড়রা চেইন পরানোর পরে যখন নিজেদের আলোচনায় মত্ত হলো তখন পাশ থেকে তাওরাত ধিমি আওয়াজে বলল, ডিসিশন নেয়া আগেই শেষ আসলে। চেইন সাথে নিয়ে এসেছিলাম। আমার আম্মা আপনাকে দেখে ভীষণ পছন্দ করেছে। আপনার মুখটা নাকি ওনার দাদির মতো। বলেই তাওরাত হাসল। দিবা অবাক হয়ে বলল, তবে বাইরে গেলেন কেন আমাকে নিয়ে? কি আলোচনা করতে? চোখ নামায় লোকটা, জবাব দেয়, প্রশংসা করার জন্য। দিবা ভারী লজ্জা পেয়ে গেল। সময়টা খুবই অল্প ছিল যদিও, তবে এক লহমায় দিবার তরফ থেকে অনেকটাই ভালো লাগা তৈরি হয়ে গেল। ও চোখ বড় বড় করে নিজের গলার চেইন দেখছে। শাহজাহান তাওরাতের বাবা তোফায়েল ইসলামের সাথে সরাসরি আলাপে এলেন। জানতে চাইলেন বিয়ে নিয়ে পরিকল্পনা কি হতে পারে। এ পর্যায়ে তাওরাতের ফোনটা বেজে উঠলে ও ঘরভর্তি লোকের সামনেই ওটা রিসিভ করে বলল, তুই কই? মেইন রোডে। হ্যাঁ ওই মোড়েই দাঁড়া আমি পিক করতে আসছি। 2 মিনিট দাঁড়া। কল কেটে তাওরাত ওর মামার মুখের দিকে চেয়ে বলল, মামা, বাবু এসেছে। আনতে যাচ্ছি ওকে। একটু থেমে তাওরাত দিলশাদের খালুর মুখে তাকিয়ে বলল, আঙ্কেল বলেছিলাম না আমাদের সাথে আরেকজন আছে। আমার খালাতো ভাই। ওকে নিয়ে আসছি। দিলশাদ বলল, আরে আপনাকে উঠতে হবে না ভাইয়া। মুগ্ধ যাচ্ছে। ও গিয়ে রিসিভ করে নিয়ে আসবে। না আমি যাচ্ছি। সে একটু লাজুক প্রকৃতির ছেলে তো। তাওরাত বেরিয়ে গেলে দিলশাদ ঘুমটা টানল ওনা দিয়ে। খানিক বাদে তাওরাত ফিরে এলো। পেছনের মানুষটার সামনে এসে ঘরভর্তি মুরব্বিদের সালাম দিতেই দিলশাদ আর দিবা চোখ তুলে তাকালো। পরপর মুখ জোড়া সাদা হলো দু বোনের। মৃন্ময়ের চল ঝুলে গেছে। সুদর্শন মুখটা এখন বোকা বোকা দেখা যাচ্ছে। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সামনে তাকিয়ে। ওর ঠিক সামনেই 2 তরুণীরা সাদা মুখের ফ্যাকাশে আভা ছোঁয়াচের রোগের মতো সংক্রমিত করে ফেলেছে ওর মুখটাও। আশপাশের হুঁশখুইয়ে চুপচাপ সে। এই মেয়ে তবে তাওরাতের বউ হবে। ওর ছোট ভাইয়ের বউ। সেদিন ওই মেয়েটা পাগলের মতো এক লোকের বিয়ের গাড়ি থামিয়ে তাকে ধরে লাফাচ্ছিল যে। ছেলের নাম মাহিন। সেই প্রেম দিওয়ানি দেবদাস মেয়েটা তার ছোট ভাইয়ের বউ হবে। হুট করেই একটা সূক্ষ্ম অনীহা তৈরি হলো মৃন্ময়ের মনে দিবার প্রতি। ও চোখ ঘুরিয়ে এক পলক তাওরাতের হাসিমুখ দেখলো আবার তার পাত্রীকে। আর এই মেয়ের ওই ছোট বোনটা, ওটা তো চরম বেয়াদব। হে কোথায় এসে পড়ল তার খালামনির আদরের ছেলেটা। মৃন্ময় ভেবে শুকনো ঢোক গেলে। তাওরাতের মামা কামাল হেসে বাকিদের কাছে মৃন্ময়ের পরিচয় দিল, ও আমার বড় আপার ছেলে। আপা বহু আগে গত হয়েছেন। ও তাওরাতের 1.5 বছরের বড়। বাসার ছোট বড় সবাই ওকে বাবু ডাকে। তবে ওর নাম মৃন্ময়। চেনেন হয়তো। পরিচিত মুখ তো সে এখানকার। শাহজাহান আর সুফিয়া চিনতে পেরেছে মৃন্ময়কে। পেরেছে তো দিবাও চিনতে পেরেছে বলেই মুখ থেকে রক্ত সরেছে তার। দিলশাদের থেকে সবটাই তো শুনল সেদিন। এই বিষয়ে অবশ্য খালু আর খালা এখনো অবগত নন। তবে এখন কি করবে দিবা? কি করার আছে? চোখ নামিয়ে শাড়ির আঁচল আঙুলে পেঁচায় সে। পরিস্থিতির সামনে ভীষণ খোলাতে হবে তা ওর অবচেতন মনে বার্তা পেয়েছে। সুন্দর মায়াবী মুখটা ঘেমে তেলতেলে হয়েছে ইতিমধ্যেই। এক পলক বোনের মুখে চেয়ে খালাকে বলল, খালা আমি ঘরে যাব। তাওরাতের বাবা তোফায়েল বললেন, আরে মা, নিশ্চয়। যাও যাও যাও, তুমি ঘরে যাও। আর এই তোমার ভাসুর, সালাম দিয়ে যাও। এবার দিবার শরীরে কাঁপুনি ধরেছে। ও কোনোমতে চোখ তুলে অস্ফুটে মৃন্ময়কে সালাম দিয়ে একদম চোর পালানোর মতো করে পালিয়ে গেল। এরপর পরিস্থিতি একটু হালকা হয়। এইবার দিলশাদের চোখে তাকায় মৃন্ময়। দিলশাদও এক দফা ঢোক গিলে উঠে দাঁড়ালো। মৃন্ময় অবশ্য আর দৃষ্টি নামায় না। ওর কানে বাজছে, গুখান গুখান গুখান। কি জানি কি হয়েছে ওর, এই আওয়াজটা সম্ভবত সবসময় মৃন্ময় শুনতে পাবে। ওর মুখটা কিঞ্চিত কালো হয়ে আসে সময় গড়াতেই। এরপর হুট করে ঠোঁট বাঁকিয়ে হেসে মনে মনে আওড়ালো, এইবার পেয়েছি তোমাকে বাছা। পালাইয়া যাবে কোথা? উপকূল ঘাসা মফস্বল হলেও বরগুনার পরিচিতি দক্ষিণাঞ্চলে কম নয়। সে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেই হোক বা মাদাঙ্গার রাজনীতি। এর অবশ্য একটা কারণ আছে। জেলার সরকারদলীয় পার্টির সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী কোনো সাধারণ ব্যক্তিটি নন। প্রধানমন্ত্রীর বিশেষ স্নেহভাজন। সারাদিন মুখে কেবল আপা আপা আপা। জনগণের সামনে ভাবটা এমন ধরেন যেন প্রধানমন্ত্রীর সাথে তার আত্মীয়ের সম্পর্ক। এই বিশেষ বিশেষ কিছু বিষয়ের সুবিধা নিয়ে এই দলের রাহাজানি দিনকে দিন বাঁচে। জনগণ অতিষ্ঠ হলেও মুখ ফুটে বলার উপায় নেই। তবে পড়তে হয় আরফান শাহিরের তোপের মুখে। সুন্দরবন বাঘ থাকলে বরগুনায়ও আরফান তালহার মতো মানুষ আছে, এই কথা 8 থেকে 80 সবার ঠোঁটের আগায়। এই আরফান শাহিরের ছত্রছায়ায় বেড়ে ওঠা অন্যতম ত্রাসের নাম নয়ন বন্ড। তার পছন্দের কাল্পনিক চরিত্র জেমস বন্ডের অনুকরণে এই নাম দিয়েছে নিজের। রীতিমতো একটা ভয়ঙ্কর গোছের মানুষ।
আরফানের যাবতীয় ভেজাল কাজের হাত সে। দিনে দুপুরে মানুষের বুকে ছুরি চালিয়ে দিতে পারে এমন সাহস বুকে নিয়ে চলে এবং নিশ্চিন্তে থাকে আরফান তাকে ছাড়িয়ে নেবে। হয় তাই 3 দিনের বেশি নয়নকে কখনো জেল খাটতে হয়নি। কলটা 3বারের বার বাজতেই ওপাশ থেকে ভীত নারীটি রিসিভ করে ফোনটা কানে চাপল। প্রকটভাবে কাঁপছে তার গলা, ফিসফিসিয়ে বলে, প্লিজ নয়ন, বোঝার চেষ্টা করো, আমার বিয়ে হয়ে গেছে। সিফাত আমার স্বামী। ওই চুপচুতো শালি আমার সাথে চিটিং করিস। অসভ্য। সিফাত, স্বামী তো কি হয়েছে? তুই আমার সাথে কথা বলবি? বলবি মানে বলবি। আর কিছু তো চাইতেছি না। আমি তোর লগে কথা বললে মানসিক রিলিফ পাই। শালি, এইটুকু অন্তত দে। এই শোন, আমি একটা কাজে বেরোবো এখন। ফিরে এসে রাতে কল করতেছি। 5 মিনিটের জন্য ধরবি, নয়তো তোর খবর আছে। তোর ছবি আছে আমার কাছে, জানিস তো? না ভুলে গেছিস সেসব কথা? মিন্নি নাম মেয়েটার। গ্রামের একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল একদা। পড়ালেখার জন্য একদিন শহরমুখী হয়েছিল। সেই যে জীবনের নয়ন নামের অভিশাপ লেগেছিল, আজ অবধি পিছু ছুটেনি। ওপাশে মিন্নি হাউমাউ করে কাঁদছে। নয়ন মেজাজ হারিয়ে কল কেটে গালি দেয়। অসভ্য মেয়ে একটা। ভালোবাসতে চাইছিলাম তাতেও দোষ, এখন কষ্ট দিই তাতেও দোষ। শালি একটা। ফোনটা বাজে আবার। নয়ন 2 হাতে মুখ চেপে সামলে নেয় নিজের মেজাজ। কলটা এসেছে স্বয়ং আরফান শাহিরের নাম্বার থেকে। এর সাথে হাঙ্কিপাঙ্কি করার দুঃসাহস নয়নের নেই। কলটা রিসিভ করে বলল, নানছি ভাই নানছি। কল কেটে মাথায় টুপি চাপায় নয়ন। হাতে নেয় বগিদা। মিন্নিকে এসে দেখা যাবে, সারা জীবন ভরে দেখা যাবে। আপাতত তার রিজিক সামলাতে হবে তাকে। জুথির বাবা গোলাম সারোয়ার শিক্ষক মানুষ। বদরখালী হাইস্কুলের শিক্ষক। নিঃসন্দেহে সৎ এবং নিষ্ঠায় মোড়ানো এক বান্দা। ছেলে মেয়েদেরও সেভাবে গড়ছেন। ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার সাহসটুকু যে তার বাচ্চাদের আছে, এটা তারই কৃতিত্ব। জুথি সেদিন খেই হারিয়ে আবার ফেসবুকে একটা পোস্ট দেওয়ার পরে পোস্টটা মোটামুটি ভাইরাল হয়। 100-র বেশি লোক শেয়ার করেছে। ব্যক্তি হিসেবে অতি সাহসী হলেও বিষয়টা গোলাম সারোয়ারকে চিন্তিত করছে। জুথি মেয়ে না হয়ে ছেলে হলে অবশ্য এত দুশ্চিন্তা হতো না। এই দেশটা তো যতটুকু যা নিরাপদ আছে তা কেবল পুরুষের জন্য, নারীর জন্য নয়। মুখে সবাই সবসময় নারী আর নারীর উন্নয়নের গীত গাইলেও আড়ালের চিত্রটা বড্ড নির্মম। নারীকে নিগ্রহ করার একটা সুযোগ পেলেও কেউ ছাড়তে চায় না। গত বছর কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে তনু ধর্ষণ ও হত্যা ঘটনার কথা মনে পড়লেই বুক কাঁপে গোলামের। তারপর সেদিন ময়লা খোলার পাশের রেপের ঘটনা তো আছেই, তার বুকে বাড়তি চাপ রাখার জন্য। মাঝে মাঝে চিকিৎসার জন্য বরিশাল যেতে হলে মা মরা বান্ত ছেলে মেয়েগুলোকে তাদের খালার বাসায় রেখে যায়। তবে এইবার একটা সমস্যা হয়েছে, জুথির খালারা গিয়েছে ঢাকা। গোলামকে জুথি এক প্রকার জোর করেই বরিশাল পাঠিয়েছে, আশ্বস্ত করে, কিচ্ছু হবে না, তুমি নির্বিঘ্নে যাও তো বাবা। দেশটা কি রসাতলে গিয়েছে। অদ্ভুত। জুথি বিবেচক, শক্ত মানুষ। এই ভরসাতেই গোলাম ঘর ছেড়েছে। তবে যাওয়ার পর থেকে কমসে কম 100-র বেশি কল দিয়ে ফেলেছেন মেয়েকে। জুথি মেইন গেট লক করে ছাদের দরজায় মেরেছে তালা। জানালাও সব বন্ধ। ছোট ভাইটাকে সন্ধ্যার আগে বাড়িতে ঢুকিয়েছে। এরপর বাবাকে ভিডিও কল করে সবটা দেখিয়েছে। নয়নদের দল যখন জুথির বাড়ির গেটে লাগাতার ধাক্কা দিতে শুরু করেছিল তখন রাত 9টা। পিটিআই এরিয়ার বিস্তীর্ণ ধানক্ষেতের মাঝখানে বাসাটা, বিধায় জানা কথা, জুথি চেঁচামেচি করে ঠিক সুবিধা করতে পারবে না। নয়ন অবশ্য ভীষণ শান্ত। কেচি গেটের ভেতরের তালাটা ধরে অল্প অল্প নাচে। ওপর থেকে করা নির্দেশ আছে, বাড়াবাড়ি কিছু করা যাবে না। তাই নয়নের নার্ভ ঠান্ডা। নয়তো মিন্নি ছাড়া সব ব্যাপারে তার হাত চলে ধুমধুমার। শালিটাকে এত ভালোবাসত নয়ন বোন। শালিটা বুঝল না। ভাবতে ভাবতে আবার মেজাজ ধরে যায় ওর। ও ফের চেঁচায়, এই মাগি এই, এই, দরজা খুল, দরজা খুল। এশার নামাজ আদায় করে উঠেছিল জুথি। এর মাঝে এই অঘটন টের পেয়ে মেয়েটা কেঁপে উঠল, পায়ের নিচ থেকে এক লহমায় মাটি সরে গেল। ওর ছোট ভাইটা আর বোনটা এসে জড়িয়ে ধরল আপাকে। জুথি 2 ভাই বোনকে আগলে ধরে নিজেকে সামলে নিয়ে বলল, কে কে কথা বলে? নয়ন জবাব দিল, তোর আজরাইল মাগি। নাস্তিক কোথাকার। তুই ইসলাম বিরোধী কথা বলিস মাগি। তুই দরজা খোল, আজকেই তোর আল্লাহ আকবর করে দিব, ইনশাআল্লাহ। জুথি বুক চেপে কেঁদে ফেললেও নিমিষেই সামলে নিল নিজেকে। এরপর ঠান্ডা মাথায় ভাবতে লাগলো মেয়েটা। ছাদের গেট লোহার। বাড়ির সব দরজা জানালা ভাঙার সময় সাপেক্ষ এবং অসম্ভব ওদের কাছে। এই অবস্থায় কি করা যায়? জুথি ভাইবোনদের মাথায় হাত বুলাল। চোখের পানি মুছে এগিয়ে এসে ফোনটা হাতে নিয়ে তৎক্ষণাৎ লাইট অন করে দিল। ওপাশে নয়নের দল তখনও চেঁচিয়ে চলেছে, এই নাস্তিক, আগে দরজা খোল। তোর ভোট নিব, তোর আঙ্গুলটা কেটে নিব আমরা, ইনশাআল্লাহ। দিবা ঘরে ঢুকে সেই যে বসেছিল, এরপরে ওর সামনে আসেনি আর।
ওর দুই হবু ফুপু শাশুড়ি ঘরে ঢুকে ওর শাশুড়ির সাথে ভিডিও কলে কথা বলিয়ে দিয়েছে। তাওরাতের মায়ের নাম মাসুমা আক্তার, বেশ হাসিখুশি আর সরল গোছের মহিলা। প্রথম আলাপেই দিবার মনে ধরেছে ব্যক্তিটাকে। এই ব্যাপারটার পরে ওর মনটা আরো খারাপ হয়। কত ভালো একটি পরিবার মনে হচ্ছে, সবটা মনে হয় এলোমেলো হবে। ওর কি করার আছে এখন? কি করার আছে? দিলশাদটাও ঘরে আসছে না, নয়তো ওর সাথে দুটো কথা বলা যেত। এখন কি করবে দিবা? বসে বসে হাত কামড়াচ্ছে সে। কখনো কখনো নিজের গলার চেইনটাও ছুঁয়ে দেখছে। এটা ওর জন্য সম্মান ছিল। ওর ভালো লেগে গিয়েছে লোকটাকে। আশ্চর্য হলেও কথা সত্যি। মেহমানদের খাবার পরিবেশনের দায়িত্বটা সুফিয়া আর শাহজাহান নিয়েছেন। ঘুরে ঘুরে সবার তদবির করছেন। মৃন্মু সবার আগে ডিনার সেরে উঠেছে। রোস্ট, পোলাও, গরুর মাংস, চিংড়ির দো পেঁয়াজা সবকিছু কেমন যেন পাংশে লাগছে তার মুখে। তাওরা তোর 1.5 বছরের ছোট হলেও ভাইকে আদরে আদরে গার্ড দিয়ে এসেছে সবসময়। তাওরাতের ভার্সিটি লাইফের অভিভাবক মৃন্মু। ঢাকার রাজনৈতিক ঘোলাটে পরিবেশে তাওরাত সবসময় সুরক্ষিত ছিল কেবলমাত্র তার ভাইয়ের জন্য। এবং বাবুর সামনে কখনো একটা সিগারেট তাওরাত খায়নি। তাওরাত আপন বড় ভাইয়ের মতো মানে বাবুকে। দুজনকার মধ্যকার সম্পর্ক এতটাই শ্রদ্ধাজনক। তাওরাতের হাইস্কুলে একজন প্রেমিকা ছিল, এ কথা সত্যি। কিন্তু সেসব তো বহু পুরনো কাসুন্দি। আর এই মেয়ে, যাকে সেদিন মৃন্মু দেখল রাস্তায় খেই হারিয়ে সিন ক্রিয়েট করছে, সে কিভাবে তার ভাইকে ভালোবাসবে বুঝতে পারছে না। তাছাড়া ওই বেয়াদব মেয়ের বড় বোন তো ওই মেয়ের মতোই চিড়চিড়ে হবে, যেখানে তার ছোট ভাই তাওরাত একদম ভদ্র সভ্য। আসার পর থেকেই মৃন্ময়ের ভেতরটা গোমরা, এটা অবশ্য ওর মুখ দেখে বোঝার উপায় নেই। বড়দের সাথে হাসিখুশি মেজাজে কথা বলছে, বিয়ের আলাপে যোগ দিয়েছে। ওকে উঠে দাঁড়াতেই লাইনের পানি শেষ হয়ে গেছে হঠাৎ। বাকিরা তখনও খাচ্ছে। মৃন্ময় হেঁটো হাতে ওভাবে দাঁড়িয়ে আছে দেখে সুফিয়া দিলশাদকে তাড়া দিয়ে বললেন, আর ছেলেটা হেঁটো হাত নিয়ে দাঁড়িয়ে আছে। তুই কলপারে গিয়ে একটু পানি তুলে দে নামা। যা মুগ্ধকে নিয়ে যা। দিলশাদ পাথুরে মূর্তির অনুরূপ বেরিয়ে গেল মাথা নেড়ে। সাথে মুগ্ধকে নিল না। মৃন্ময় ওর পিছু পিছু যাওয়ার আগে ভাইয়ের দিকে একবার তাকায়। তাওরাতকে ভীষণ হাসিখুশি লাগছে। ওসব দেখেই মৃন্ময়ের মনটা খারাপ হয়ে যাচ্ছে বারবার। তার ভাইকে ভালো রাখবে ওই মেয়ে। সেদিন না মাহিন মাহিন করে না চলো মেয়েটা। কিন্তু তার কি করা উচিত? একটা অসভ্য লোকের মতো একটা মেয়ের নামে ফাঁচি দেবে ভাইয়ের কাছে? না না, এ নীতি মৃন্ময়ের নয়। এটা কি কখনো ও পারবে? বাড়ির কলটা বড্ড ঝামেলা দেয় ইদানিং। পানি তুলে আরাম পাওয়া যায় না। দিলশাদ ঘাম ছুটিয়ে এক বালতি পানি তুলে থোপাথপ শব্দ তুলে এগিয়ে আসছিল শরীরে প্রচণ্ড রকম অস্থিরতা নিয়ে। মৃন্মু ঠিক সে সময় এগিয়ে গিয়ে বাইরে নামতেই আবার যখন মুখোমুখি হলো দিলশাদের। দিলশাদ থতমত খেয়ে একপাশে সরে গেল। বাইরের উঠানের সোডিয়াম আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে মেয়েটার মুখ। তাওরাতের কাছে শুনেছিল মৃন্মু পাত্রীর ছোটবোনই নাকি তার অভিভাবক। পাত্রী নাকি একটু নরম ধাঁচের। নিশ্চয়ই এই মেয়েটা বোনের একটা ভালো বিয়ে দেবে বলে সকাল থেকে খাচ্ছে। এত রান্না বান্না করেছে, নিশ্চয়ই বোনকে এই পাত্র পছন্দ করবে সে আশা নিয়ে। মৃন্মু চেয়ে আছে। তবে ওই গুখান গুখান কথাটাও তখনও শুনতে পাচ্ছে। হুট করে আবার মৃন্ময়ের মুখটা শক্ত হলো। ও এক পাশে সরে যেতে গিয়ে দেখল দিলশাদও কোনোভাবে ওই পাশে সরেছে। এটা ওর সাথে বারবার হয়। আজও ব্যতিক্রম হয়নি। ব্যতিক্রম ছিল কেবল মেয়েটার হাবভাব। আগের সেই ধারালো মুখটা আর নেই। বিপরীতে রীতিমতো গোবেচারায় করছিল ও আইথাই। এক পলক চোখ তুলে তুতলে বলল, মৃন্ময়ের হঠাৎ খুব হাসি পেল। তবে ওর মুখটা কঠিন, বলল, কি আসা? সর্বর্ণ জানি আমি। আপনার সাবান আনছি। দিলশাদ ছটফটিয়ে বলল মৃন্ময়ের ধমকের বিপরীতে। মৃন্ময়ের চোখ দুটো ডিমের আকার হলো নিমিষেই। মিনিট খানেক চেয়ে থেকে বলল, বাহ, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। দিলশাদ চোখ তুলল। মৃন্ময় এবার ঝুঁকলো বাঁকা হেসে। মেয়েটির চোখে চোখ রেখে চিবিয়ে চিবিয়ে বলল, দ্যাটস গ্রেট, দ্যাটস রিয়ালি গ্রেট। এভাবেই মিউ মিউ করবা বুঝছো? আমি তোমার বড় বোনের ভাসুর হই, তোমার গুরুজন। সো এখন থেকে চোখ আর গলা নামিয়ে। ওকে, যাও সাবান আনো। দিলশাদ জমে গিয়ে লোকটার কথাগুলো শুনল। তবে প্রতিবারের ন্যায় প্রতিক্রিয়া দিতে পারল না। ওর সেই উপায়ও নেই, কেবল এক হাতে ওড়নার কোনটা খামচে ধরা ব্যতীত। বরগুনা পিটিআই এলাকায় এক বাড়িতে কয়েকজন আততায়ী ঢুকে পড়তে চাইছে। দরজা ভাঙার প্রক্রিয়া চলছে, এটা পুরো বরগুনার লোক জানতে পেরেছে ঘটনা ঘটার 25 মিনিটের মাথায়। ভুক্তভোগী জ্যোতি ডুকরে কাঁদছিল লাইভে এসে। রীতিমতো তার হেঁচকি উঠেছে। কোনোমতে বলতে পেরেছিল, ওরা শাপলা মার্কার লোক। ওরা আমাকে অপবাদ দিচ্ছে আমি নাকি নাস্তিক। আমি বেশ্যা, পর্দাকে অপমান করি। আমার রগ কাটা উচিত। আমাকে বাঁচান। পুলিশকে কল করার পরে তারা কোনো রেসপন্স করেনি।
থানার ওসি বদুল রেসপন্স করেনি তা ঠিক নয়। প্রকৃত বিষয় হচ্ছে এই মফস্বলের পুলিশ বাহিনীকে ভাত খাওয়ায় এই সরকার দলীয় পার্টি। যে কোনো ঘটনা ঘটলে এই অঞ্চলের দলের হর্তাকর্তার থেকে পারমিশন না নিয়ে কাজ করতে চায় না এর পোষ্য দল। এটা যুথি জন্ম থেকেই দেখছে, শুধু এই দল নয়, প্রতিটা রাজনৈতিক দলের পলিসি এটা। ফোন গিয়েছিল রীতিমতো আরফান শাহির চৌধুরীর কাছে। বদরুলের ফোন পেয়ে কিছুক্ষণ হাসল আরফান, এরপর বেশ নাটকীয় ভঙ্গিতে বলল, যাবেন না মানে? এটা কেমন কথা? যান গিয়ে মেয়েটাকে বাঁচান। আর ওই শাপলা মার্কার সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মাওলানা মতিউর রহমানের কাছ থেকে জবাবদিহিতা নিন। মেয়েটির ইন্টারভিউ নিন। সাংবাদিক ডাকুন। ওই মৃন্ময়কে ডাকুন। তার আবার ইন্টারভিউ নেওয়ার নেশা। গিয়ে ইন্টারভিউ নিক বেচারের। ঘটনাটা ফেসবুকের কল্যাণে গোটা বরগুনায় চাঞ্চল্য ফেলেছে। ইতিমধ্যে জাতীয় পর্যায়ের নিউজ পোর্টালে হেডলাইন হিসেবে জায়গা নিয়েছে। ওদিকে পারিবারিক ব্যস্ততায় মৃন্ময় ছিল পুরোপুরি বিচ্ছিন্ন। মৃন্ময় কল পেয়েছিল সজলের থেকে। আর তারপরে বিগত 20 মিনিটে মৃন্ময় ছোটাছুটি করেছে পাগলের মতো। ও বাড়ির মুরব্বিদের থেকে কোনো মতে বিদায় নিয়ে দিকবিদিক হয়ে ছুটেছে। গায়ের শার্টটা ঘেমে নিয়ে চিজেল কাটা শরীরের সাথে লেপ্টে আছে। ঠিকানাটা মস্তিষ্কে ঝালাই করে নিচ্ছিল ও। যুথি মেয়েটির ওপর তার প্রচণ্ড রাগ হচ্ছে। মেয়েটাকে সেদিন এতবার করে বুঝিয়ে এলো, আপনি আরফানের নজরে পড়েছেন হয়তো, এত কিছু লিখবেন না ফেসবুকে। বরগুনাতে গুপ্ত রাজনীতি চলে খুব। মেয়েদের বুদ্ধি শুদ্ধি আসলেই হাঁটুর নিচে। এটা মৃন্ময় টের পেল। পিটিআই হোমিও কলেজের পেছনে বাড়িটা। মৃন্ময়ের পৌঁছাতে সময় লেগেছে 12 মিনিট। গিয়ে অবশ্য ও অবাক। ইতিমধ্যে পুলিশ এসে জড়ো হয়েছে ওখানে। একপাশে জড়ো হয়েছে আমজনতা, একপাশে আরফান শাহিরের লোকজন। মাঝখানে নেমে দাঁড়িয়ে কাঁপিয়ে কাঁদছিল যুথি। মেয়েটা দারুণ ভয় পেয়েছে। ওর এক মুহূর্তের জন্য মনে হয়েছিল লোকগুলোকে হয়তো ঘরে ঢুকে যাবে আর ও কিছুই করতে পারবে না। আরফান শাহিরের দল থেকে এসেছিল তার আরেক হাত জুনায়েদ। পুলিশের কাছে নাকি স্টেটমেন্ট দিয়েছে, লাইভ দেখেই সে ছুটে এসেছে। সুরগুলোকে ধরতে পারেনি। সবকটা নাকি টুপি পরোয়া ছিল। কথা শুনে ওসি বদুল আবার তৎপর হয়ে কনস্টেবলকে বলল মেইন রোডের সিসিটিভির ফুটেজটা চেক করতে। আরফান বাহিনীর নটাঙ্কি দেখে মৃন্ময় যতটা না অবাক হলো, সবচেয়ে বেশি অবাক হলো ভিড়ের একপাশে তালহাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে। লম্বা, চওড়া, সুস্বাস্থ্যবান। বলতে গেলে বরগুনাতে ছোট বড় সব কিশোরী মেয়েদের ক্রাশ ছিল এই পলিটিশিয়ান। আজ যেন চিনতেই পারল না মৃন্ময়। ওই ঘটনার পরে মৃন্ময় বহু খোঁজ নিয়েছে অন্যদের মাধ্যমে, তবে নিজের সামনে আসেনি। মৃন্ময়ের কাছে তালহার এই স্থানে থাকার ব্যাখ্যাটা পরিষ্কার হলো পাশের এক বৃদ্ধা মারফত। তালহাই নাকি এখানে এসেছিল সবার আগে। ওকে দেখেই টুপি পরা ছেলেগুলো বড় বড় বগি হাতে ধানক্ষেত ধরে পালিয়েছে। মৃন্ময়ের চোখে চোখ পড়াতেও নির্বিকার তালহা। মৃন্ময় কিছুটা বিভ্রান্ত হয়ে এগিয়ে যায়। থেমে গিয়ে বলে, আপনি? তালহা যেন একটু বিরক্ত হলো। এখন এই সাংবাদিক ওর সহ্য হয় না। ও প্রকাণ্ড শরীরটা ঘুরিয়ে নিয়ে হন্তদন্ত হয়ে উল্টো পথে হাঁটা ধরল। এ বাড়ির বউগুলো সব নরম কোমল। যদিও আগে থেকেই জানতো, তবে আসার পর থেকে খুব কাছ থেকে দেখছে সাগরিকা। ওর বড় যা রুবা আর মেজর যা মিথি। দুজন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, পারিবারিক ব্যাকগ্রাউন্ড রাজনীতিবিদ। আরফানদের মতো না হলেও উচ্চবিত্ত। কেউ সাগরিকার মতো গরিব নয়। তবে বউ দুটো ভীষণ বাধ্য। এখানে আসার পর থেকে ভাসুরদের সাথে সাগরিকার দেখা হয়নি এখন অবধি। তারা থাইল্যান্ড আছে। ভোগফুর্তি করতেই সেখানে যায়, এই কথা সাগরিকা আন্দাজ করে। ও চেনে তো এদের ধাত। নেহাত আলিজা ছিল ওর জানের বান্ধবী, তাই এখানে একবার এসেছিল। নয়তো এই পরিবারের ত্রিসীমানায় আসতো না কখনো ও। আর ওই একবার এসেই নিজের কপাল পুড়িয়েছিল সাগরিকা। নয়তো ওর জীবনটা কতটা সাদামাটা আর সরল ছিল। আলিজা মলিন চোখে তার বান্ধবী অর্থাৎ ছোট ভাবিকে দেখছিল। মেয়েটার জন্য তার ভীষণ দুঃখ হয়, অন্তত সে এই জীবনের অভিশাপ তার কোনো শত্রুকেও দেবে না। ভাবি। আলিজার ডাকে সাগরিকা থামল। দোতলার করিডোরে পায়চারি করছিল সে। ঘুম আসছিল না তার। আর ঘুমিয়ে গেলেও তো লাভ নেই, আবার জাগতে হয়। স্বামী নামের মানুষটার প্রয়োজন মেটাতে হয়। তাই অহেতুক ওই চেষ্টাও করে না। আরফানের জন্য অপেক্ষা করা ছাড়া ওর কোন গতিও নেই। কিছু বলবি? সাগরিকার গলা নির্বিকার। আলিজা বলল, তোমাকে অসুস্থ লাগছে। মাথা ব্যথা হচ্ছে। ওষুধ দেব? সাগরিকা মাথা নেড়ে সিঁড়ির কাছে যায়। নিচে নেমেই দেখতে পেল নিচে কেবলমাত্র তার শাশুড়ি জেগে আছে। সাগরিকার মেজো জায়ের আবার বাচ্চা হবে তাই শখের বসে কাঁথা সেলাই করছে। সেই সাথে করছিলেন ছোট ছেলের জন্য অপেক্ষা। আরফানের বাড়িতে ফেরার সময় হয়েছে। সাগরিকা হেল্পিং হ্যান্ড বিনতির মুখের দিকে তাকিয়ে ক্ষীণ আওয়াজে বলল, আপনার ছোট স্যারের জন্য দুধটা গরম করে দিন। আরফান বিগত দুদিন এই কাজটা সাগরিকাকে দিয়ে জোর করে করেছে।
স্পষ্ট বলে দিয়েছে আর যেন কখনো গাফিলতি না হয় স্বামীর যত্নে। আরফানের প্রয়োজনীয় সবকিছু যেন ঠিকঠাক টাইমে হাতে পায় সে। সাগরিকার ছাড়া ছাড়া আচরণ দেখে মল্লিকা বললেন, তুমি গরম করে নিয়ে যাও, সামান্য কাজ তো। বিনতি ঘুমা গিয়ে। সাগরিকার শাশুড়ির আদেশ শুনে চুপচাপ এগিয়ে গিয়ে ফ্রিজ থেকে দুধের বোতল নামিয়ে পাতিলে ঢালল। এর মধ্যে আরফান এসে গেছে। বাড়িতে ঢুকেই সরাসরি সাগরিকাকে রান্নাঘরে দেখেই থেমে রইল কিছুক্ষণ। দুধ নামিয়ে গ্লাসে ঢালছিল যে। মুডটা আজ ভীষণ ফুরফুরে ছিল আরফানের। সাগরিকাকে এভাবে রান্নাঘরে দেখে একটু বেশি খুশি হলো আরফান। সাগরিকাকে তার বউ বউ লাগছে তাই। ও লাফাতে লাফাতে সিঁড়ি বেয়ে উঠল দোতলায়। সাগরিকাও গেল পিছু পিছু। আরফান ওর হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে খেয়ে শার্ট খুলতে লাগলো নিজের। যেন ওরা কত প্রেময় দম্পতি, ঠিক অমন একটা ভাব নিয়ে বলতে লাগলো, আব্বা আম্মা, মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য কাল শপিং করব, কিছু হেল্প করো তো আমাকে। আচ্ছা নাও, ঘড়িটা রাখো। আরফান হাতের ঘড়ি খুলে সাগরিকার হাতে দিল। সাগরিকা সেটিকে কাবার্ডে তুলে রাখল। তখন ফোনটা বাজলো আরফানের। দলের ক্রীড়া সম্পাদক কল করেছে। শার্ট খুলছিল বিধায় হাত দুটো আটকাওর লাউড স্পিকারে দিতেই মোহাইমিন বলল, ভাই আরেকটা ব্লান্ডার হয়েছে। রিজওয়ান শালা এক বিচের সাথে চুক্তি করে হোটেলে গেছিল, সেই মেয়ে এখন যৌন হয়রানির মামলা দিতে চাচ্ছে। সাগরিকা কান চেপে ধরল তৎক্ষণাৎ। এসব বিশ্রী কথা শুনে গাটা গুলিয়ে উঠল ওর। আরফান থতমত খেল নিচেও। এরপর একটা প্রকাণ্ড ধমক দিল মোহাইমিনকে, এখন আমার রেস্ট করার সময়, রাখো, পরে শুনবো। দ্রুত কল কেটে ফোনটা ছুড়ে দিয়ে সাগরিকাকে টেনে ধরল আরফান। নরম সুরে বলল, আচ্ছা খারাপ লাগছে, ঠিক আছে আমি ঘরে বসে আর বাইরের কল রিসিভ করব না। খুশি? সাগরিকা হাসফাস করছে। এত নোংরা একটা লোক আর তার সান্নিধ্যে থাকা লোকগুলোও কত নোংরা। ওর বমি পাচ্ছে। ও তীব্র ঘৃণায় নিজেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল ওপাশ ফিরে। খানিক বাদে আরফান ফ্রেশ হয়ে এসে ওর পাশে শুয়ে জড়িয়ে ধরল ওকে। সাগরিকা চোখ বুজিয়ে নিয়ে অস্ফুটে বলল, ভালো লাগছে না প্লিজ। হাসলো আরফান। অনেকক্ষণ ধরে হাসলো। তারপর মেয়েটাকে ঘুরিয়ে নিয়ে বলল, তার মানে অন্য সময় ভালো লাগে। এবার সাগরিকার চোখে পানি এলো। কিন্তু ও কাঁদতে চাইছে না, অন্তত এই লোকটির সামনে। আরফান ওর গলায় মুখ ডুবিয়ে দিল, তখন আস্তে বলল, ভালোবাসি। তাকালো সাগরিকা। ওর বিমূঢ় দৃষ্টিতে চোখ রেখে ফিচেল হাসে আরফান। এরপর বলতে শুরু করে, ওই যে একদিন মাঞ্জিয়ার বিয়ের সময় আমি দেখছিলাম আলিজার বান্ধবীদের মধ্যে থেকে কোন মেয়ে জানি ভুল করে আমার ঘরে ঢুকে শাড়ি ঠিক করছিল নিজের। আমার সামনে পড়াতে লুকায় দিছিল দৌড়। ওই দিন থেকে ভালোবাসি। সাগরিকা চোখ ফেরায় না। তবে আরফানের পাথরের চোখ দুটো নরম হয়ে আসে ক্রমশ। সাগরিকার দুই গালে পাগলের মতো চুমু খেয়ে বলে, ভালোভাবে থাকো, ভালো রাখবো, কসম। তুমি রাজি না হলে সেদিন আমি অন্তত তোমাকে ভোগ করতাম না। তালহার জন্য হোক, বাজে কারণেই হোক। রাজি যখন হয়েছ, কবুল যখন পড়েছ, তবে সেভাবেই থাকো। অনেক ভালোবাসবো, কসম। সাগরিকা স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। আরফান বলে যায়, কি? বিশ্বাস হয় না। একটু থেমে আবার বলল, বরগুনার মডেল শ্রাবণীকে চেনো? 36, 24, 36 ফিগার। ওর কাছে আমি নিয়মিত যেতাম একটা টাইমে। এখন যাই না, আর যাব না পাক্কা। মন টানে না আর ওদিকে। তোমার কাছে আসতে ভাল লাগে। বাচ্চা কাচ্চা নিয়ে তোমার সাথে সেটেল হয়ে যাব। বুঝলা? এবার বলো, সন্দেহ আছে তোমাকে ভালোবাসি কিনা? সাগরিকা হাউমাউ করে কেঁদে উঠল এবার। পরপর আরফান বিরক্ত হয়ে মুখ দিয়ে চক্রান্ত শব্দ করল। সাগরিকা চেপে ধরল নিজের মুখ। রাতের নিস্তব্ধতায় সেই চাপা কান্না বড্ড ভয়ঙ্কর শোনা যায়। চলমান।